হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের ওয়ান শট ভিডিও আপলোড করা হচ্ছে। যে ভিডিওগুলোতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট, যেমন সায়েন্স গ্রুপের কথা বলছি, সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করা হয়েছে, তোমরা দেখতে পারবে। এবং যেভাবে আমরা কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি, ম্যাথসেরও সব ভিডিও থাকবে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং চ্যানেলটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকে আজকে আমরা পড়বো বৃত্ত, ঠিক আছে? সার্কেল। সার্কেল সম্পর্কে সবার আইডিয়া আছে, সার্কেল কি, সার্কেলের কি কি থাকে। তো আজকে আমাদের যে সার্কেলটা আছে, বলতে আমাদের সিলেবাসে যে সার্কেল আছে তার কিছু না, জাস্ট দুটো কনসেপ্ট, দুটো থিওরাম আছে, ওই থিওরাম দুটোকে দেখবো এবং এদেরকে প্রুফ করব। তারপর ওই থিওরাম রিলেটেড কিছু অঙ্ক আছে, এগুলো করব। ভিডিওটিকে দেখতে থাকো লাস্ট অবধি, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, পেন এবং পেপার দুটোই নিয়ে বসো, সাথে জলের বোতল, এবং ভিডিওটিকে দেখতে থাকো। চলো শুরু করা যাক। বৃত্ত। ছোটবেলা থেকে এই গুল্লা, লাড্ডু, মিষ্টি সবকিছু খাচ্ছ, দেখছো, বৃত্ত সম্পর্কে সবার আইডিয়া আছে। এবং বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি, ক্ষেত্রফল সবকিছু তোমাদের শেখানো হয়েছে ছোট ক্লাসগুলিতে, এবং যেগুলোর ইউজ এখনো করছো। এবার আজকে আমরা শিখবো দুটো থিওরাম এবং তাদের অ্যাপ্লিকেশনস, এবং কিছু সিম্পল সিম্পল কোয়েশ্চেন্স যাদের সলিউশন আমরা করে দেখাবো, এবং তোমরা বোঝার চেষ্টা করবে। ভিডিওটিকে দেখতে থাকো। দেখো বলেছি কি, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধের উপর লম্ব হয়। কি হয়? এটা হচ্ছে প্রথম থিওরাম। থিওরামটা কি? যে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধের উপর লম্ব হয়। মানে ধরে নাও এটা একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও তে। এবার বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি আমি, ধরে নাও এ বিন্দু। এবার এ বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি, এই স্পর্শকের উপর এই ব্যাসার্ধটা কি হবে? ও থেকে এ বিন্দুতে যদি ব্যাসার্ধ অঙ্কন করি, তা লম্ব হবে, মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এটাই হচ্ছে থিওরাম। এই থিওরামটাকে আমরা প্রুফ করব, এবং এই থিওরাম রিলেটেড কিছু কোয়েকশন আসে, সেগুলো আমরা দেখব। আর তোমরা আমাকে একটা জিনিস বলো তো, এটা কি জানো তোমরা যে কিভাবে একটা স্ট্রেট লাইন থেকে, মানে একটা সরলরেখা থেকে কোনো দূরে একটা বিন্দু যদি থাকে, তাহলে ওই বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি আমরা আরেকটা রেখা অঙ্কন করি, সেটা লম্ব প্রমাণ করতে হয়। কিভাবে বলতো? ধরে নাও এবি একটা স্ট্রেট লাইন আছে, সরলরেখা আছে, ও একটা বিন্দু আছে, ও থেকে এবির উপর একটা রেখা অঙ্কন করেছি আমরা, ধরে নাও ওপি। এবার আমি কি বলেছি? ওপি যে এবির উপর লম্ব, ওপি লম্ব এবি। এটা কিভাবে প্রমাণ করো? আমরা প্রমাণ করি যে এই যে দূরত্বটা, এটা হচ্ছে শর্টেস্ট দূরত্ব, মানে ক্ষুদ্রতম দৈর্ঘ্য। যে কোনো রেখার উপর বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত ক্ষুদ্রতম দূরত্বটাই কি হয়? লম্ব হয়। কথাটা আবার বলি, যে কোনো রেখার উপর বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত লম্ব দূরত্বটাই কি হয়? ক্ষুদ্রতম হয়। আর ক্ষুদ্রতম দূরত্বটাই কি হয়? লম্ব হয়। দুটোই সেম। কি বলেছি? যে বহিস্থ কোনো বিন্দু থেকে, ঠিক আছে, বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর অঙ্কিত লম্বটা কি হয়? ক্ষুদ্রতম হয় দৈর্ঘ্যে, অথবা দৈর্ঘ্যে যেটা ক্ষুদ্রতম হয় সেটাই কি হয়? লম্ব হয়। এই কনসেপ্টটা আমরা এই থিওরাম প্রুফ করতে ইউজ করব। জিনিসটা বুঝে নাও ভালো করে। এবার প্রুফটা কিভাবে করব? যে কোনো থিওরাম প্রুফ করতে হলে দেখো, এখানে শুধু স্টেটমেন্ট দেওয়া আছে, কি বিবরণটা দেওয়া আছে, তুমি ওই স্টেটমেন্ট রিলেটেড কোয়েকশনটাকে সাজাতে হবে। তার মানে আমরা যদি একটা সার্কেলকে, ওই সার্কেলের প্রপার্টি গুলো প্রুফ করতে যাই, ওই যে সার্কেলের উপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়? লম্ব হয়। ওটা যদি আমরা প্রমাণ করতে যাই, তাহলে আমাদের একটা সার্কেল নিতে হবে। ধরে নিই সার্কেলটা হচ্ছে আমাদের অকেন্দ্রীয়, ঠিক আছে? এখানে সার্কেলটা এখানেই অকেন্দ্রীয় সার্কেল, ঠিক আছে? অকেন্দ্র বিশিষ্ট আমাদের একটা সার্কেল আছে, যার এ বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করেছি এ বি। তাহলে এগুলো আমরা লিখে নিই। প্রমাণ কিভাবে করবো বলো তো? প্রথমে থিওরি গুলো লিখবে, জানে তুমি সার্কেলটাকে কি নিয়েছো, স্পর্শক কি নিয়েছো, কোন বিন্দুতে ছেদ করেছে, তার সবকিছু লিখতে হবে তোমাকে। তাহলে এভাবে লিখবে, ধরি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে
বৃত্তের এ বিন্দুতে এবি একটি স্পর্শক, ঠিক আছে, স্পর্শক। এবার আমাদের কিছু অঙ্কন করতে হবে। আমরা কি করব, অঙ্কন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস, আমরা ও এবং এ কে যুক্ত করলে কি হবে, ও এ হলো এ বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এগুলো লিখে দিই, ঠিক আছে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লিখে না, এগুলো স্পর্শ বিন্দুগামী কি ব্যাসার্ধ। এবার প্রুফ করতে হলে আমাদের কি করতে হবে, কিছু কনস্ট্রাকশন করতে হবে, আমাদের কিছু অঙ্কন করতে হবে। এগুলো আমরা কিভাবে করব, এবার লিখবে অঙ্কন, কি অঙ্কন। দেখো আমরা কি করব, এই বিন্দু ছাড়া স্পর্শকের উপর অন্য একটা বিন্দু নেব, তারপর ওই বিন্দু থেকে, ধরো স্পর্শকের উপর একটা বিন্দু নিয়ে নিয়েছি আমি, এই বিন্দুর সাথে ওই কেন্দ্র যোগ করব, আমরা যুক্ত করলে কি হবে, একটা রেখা হবে, তা আগে আমরা অঙ্কন করব। এবার স্পর্শকের উপর একটি বিন্দু সি নিয়ে নেই, ঠিক আছে, সি নেই, তারপর কি করেছি, ও কমা সি যুক্ত করি, যা বৃত্তটিকে, দেখো ও আর সি যদি আমি যুক্ত করি তাহলে সে কি করবে, বৃত্তটিকে একটা বিন্দুতে ছেদ করবে, ছেদ বিন্দু ধরে নিই আমরা আর, বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করে, আর বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, বুঝতে পেরেছো কি করেছি। প্রথমে আমরা তো একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম, তারপর ওই ব্যাসার্ধ যে বিন্দুতে বৃত্তের উপর আছে, মানে ওই বিন্দুতে আমরা কি করলাম, একটা স্পর্শক অঙ্কন করলাম, তারপর কি করলাম, স্পর্শকের উপর একটা বিন্দু নিলাম, আর এই বিন্দুকে আমরা কেন্দ্রের সাথে যুক্ত করলাম, যা যুক্ত করার পর বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের কি করা, আমাদের করা হচ্ছে এই যে দূরত্বটা দেখাতে হবে এই দূরত্ব থেকে ছোট, মানে আমরা এই বিন্দু ছাড়া যে কোনো বিন্দু এই স্পর্শকের উপর নেই না কেন, আমাদের কি প্রমাণ করতে হবে, যে কোনো বিন্দুর জন্য যে দূরত্বটা হয় সেটা কি হয়, এই দূরত্ব থেকে, মানে এই ও এ থেকে কি হয়, বড় হয়। আমাদের এটাকেই ছোট দেখাতে হবে, ঠিক আছে, ও এটাই ছোট, বাকি সব দূরত্বটা কি হয়, সব দূরত্বগুলো কি হবে, বড় হবে এই ও এ থেকে, ঠিক আছে। আর সেটা প্রমাণ করতে গিয়ে শুধু আমরা একটা মাত্র বিন্দু নিয়েছি, সেটা হচ্ছে সি বিন্দু, এবং দেখো আমরা কিভাবে প্রমাণ করি। তারপর প্রমাণ, পরের স্টেপটা কি, প্রমাণ। প্রমাণ কিভাবে করবে, দেখো ও এ ইকুয়ালস টু ও আর, কেন বলতো, একই বৃত্তের ব্যাসার্ধ, একই একই বৃত্তের কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে না দৈর্ঘ্যে, তাই আমরা বলতে পারবো কি ও এ এবং ও আর সমান। এবার আমাদের কি প্রমাণ করা, আমাদের প্রমাণ করতে হবে যে ও এটা ও ওসি থেকে কি হয়, ছোট হয়। এবার বলতো এই যে ও আরটা কি ওসি থেকে ছোট না, অবভিয়াসলি, কারণ ও আর প্লাস আর সি হচ্ছে ওসি, তার মানে ও আরটা হচ্ছে ওসি থেকে ছোট, তার মানে আমরা কি বলতে পারবো না ও এ ওসি থেকে ছোট, কারণটা হচ্ছে ও আর আর ও এ সমান, তার মানে ও আরটা যদি ওসি থেকে ছোট হয় তাহলে ও এও কি হবে, ওসি থেকে ছোট হবে। এবার আমি নেক্সট পার্টটা, যারা তুলোনি এরা তুলে নাও, ভিডিওকে পজ করে তুলে নাও, এই পার্টটা আমি এটাকে মুছে ফেলছি এবং বাকি অংশটুকু এখানে করছি, ঠিক আছে, বৃত্তটাও মিটে গেল, ঠিক আছে। এবার এঁকে দিই। এবার বলো তো ও এ যদি ওসি থেকে ছোট হয়, আমরা কি এটা কনক্লুশন করতে পারবো না যে, সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর
স্পর্শকের উপর অন্য কোনো দৈর্ঘ্য, ঠিক আছে, অন্য কোনো রেখা বা দৈর্ঘ্য অঙ্কন করলে সেই দৈর্ঘ্য কি হবে বলতো? ও এ থেকে বড় হবে। সুতরাং ও এ হচ্ছে ক্ষুদ্রতম দৈর্ঘ্য। আর আমরা কি জানি? ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি হয়? লম্ব হয়। কোন রেখার উপর অঙ্কিত ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি হয়? লম্ব হয়। সুতরাং আমরা কি বলতে পারবো বলতো? ও এ লম্ব এ বি। এটাই তো আমাদের প্রমাণ করার ছিল। আমাদের তো এটাই প্রমাণ করা ছিল, তাই প্রমাণ করে ফেললাম। ও এ লম্ব কি? এ বি। বুঝতে পেরেছো? ভিডিওটিকে পজ করে এই পার্ট তোমরা তুলে নাও। আচ্ছা, অঙ্কন। তোমরা চাইলে এখানে একটা স্টেপ দিতে পারো, প্রমাণ। কি প্রমাণ করতে হবে আমাদের? প্রমাণ কি করতে হবে বলো তো? ও এ লম্ব এ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো না লিখলেও হবে, লিখলে ভালো, লিখে নিও, ঠিক আছে? তোমরা তো প্রথমে ডেসক্রিপশন দিবে, বর্ণনা করবে যে কি 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 ধরেছো। ও কেন্দ্র, এ বি স্পর্শক, এ বিন্দুতে ও এ ব্যাসার্ধ, ঠিক আছে? তারপর বলে দিবে যে প্রমাণ করতে হবে আমাদের ও এ লম্ব ও বি। তারপর আমরা কি করব? অঙ্কন করব, ঠিক আছে? প্রথমে ডেসক্রিপশন, তারপর কি প্রমাণ করতে হবে, তারপর অঙ্কন, তারপরে তুমি প্রমাণ করতে যাবে এবং প্রমাণটা করে নিবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? তার মানে আমরা নেক্সট জিনিসটা দেখতে পারবো, নেক্সট থিওরামটা কি আছে। যদি তোমাদের প্রবলেম হয়, ভিডিওটিকে পজ করো বা রিওয়াইন্ড করে দেখে নাও। এবার আমি আবার বলে দিচ্ছি, প্রথমে কি কি ধরেছো ডেসক্রিপশন লিখবে, ঠিক আছে? বর্ণনা করবে কি কি তুমি কি ধরেছো, ডেসক্রিপশনটা লিখবে। তারপর কি প্রমাণ করবে, ঠিক আছে? কি প্রমাণ করবে, তারপর লিখবে তোমার কনস্ট্রাকশনটা, মানে কি কি অঙ্কন করতে হয়েছে এখানে, কনস্ট্রাকশন, ঠিক আছে? তারপর তুমি প্রুফ করতে যাবে, ঠিক আছে? এই চারটা স্টেপ তুমি ফলো করবে, একটা একটার পর একটা ডেসক্রিপশন, তারপর কি প্রমাণ করতে হবে, তারপর কনস্ট্রাকশন, তারপর কি করবে তুমি? প্রুফ করতে যাবে, ঠিক আছে? এবার এই ভিডিওটিকে সরি এই পার্টটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা তাড়াতাড়ি খাতার মধ্যে তুলে নাও, অথবা ভিডিওটিকে পজ করে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি নেক্সট টপিকে যাচ্ছি। দেখো, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। কি? বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। The lengths of the tangents drawn from an external point to a circle are equal. কি বলেছে? যে একটা বৃত্ত আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটো আমরা স্পর্শক অঙ্কন করব, তাদের কি হবে? দৈর্ঘ্য সমান হবে। ধরে নাও ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক পি এ এবং পিবি অঙ্কন করেছি। আমাদের প্রমাণ করতে হবে কি? পি এ এবং পিবি সমান। ঠিক আছে? এটাই হচ্ছে থিওরাম। এবার প্রমাণ কিভাবে করব? প্রমাণটা করব ত্রিভুজের সর্বসমতা দিয়ে। যারা ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য তো ভালো, আর যাদের নেই ভিডিওটিকে দেখতে থাকো, তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কিভাবে প্রুফ করতে হয়। কেবলমাত্র এখানে একটাই প্রপার্টি ইউজ হয় ত্রিভুজের সর্বসমতার, সেটা ইউজ করে আমরা করে ফেলবো। ঠিক আছে? দেখো কি স্টেপ। তাহলে প্রথমে আমাদের ডেসক্রিপশন দিতে হবে, স্টেপ অনুযায়ী কি ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি? বর্ণনা। বর্ণনা কি? আমরা কি কি ধরেছি। ধরলাম যে কি ধরেছি, ধরি অকেন্দ্রীয় বৃত্তে, অকেন্দ্রীয় বৃত্তে, ঠিক আছে, অকেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বিন্দু, ঠিক আছে, বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত অঙ্কিত দুটি স্পর্শক পি এ এবং পিবি, ঠিক আছে? তারপর তারপর কি বলেছি, ডেসক্রিপশনের পর আমাদের কি প্রমাণ করতে হবে তা লিখতে হবে। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের?
PA ইকুয়ালস টু PB, স্পর্শক দুটির দৈর্ঘ্য কি সমান, এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের অঙ্কন, আমাদের কি অঙ্কন করা প্রয়োজন বা কি কি করতে হবে তা লিখবো। আমাদের অঙ্কন, অঙ্কনটা কিভাবে করবো বলতো? অঙ্কন অঙ্কন হচ্ছে কি কি আমাদের যুক্ত করতে হবে বা কি এক্সট্রা অ্যাড করতে হবে। আমরা কি করব, ওর সাথে এ বিন্দুকে যুক্ত করব, আর ওর সাথে বি বিন্দুকে যুক্ত করব, আর ওর সাথে পি বিন্দুকে যুক্ত করব। কি বলেছি, ও কমা এ যুক্ত করব, ও এবং বি যুক্ত করব, আর ওর সাথে পি বিন্দুটা যুক্ত করব। ঠিক আছে, অঙ্কন কি, ও কমা এ এবং ও কমা বি ও ও কমা পি যুক্ত করি, যুক্ত করি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এবার আমাদের স্টেপ কি, প্রথমে ডেসক্রিপশন দিলাম, তারপর কি প্রমাণ করতে হবে লিখলাম, তারপর অঙ্কন মানে কনস্ট্রাকশনটা লিখলাম, তারপর আমরা যাব কি কিভাবে প্রমাণ করব বা প্রমাণের প্রসেস দেখে নাও কিভাবে করতে হয়। তবে প্রমাণ, দেখো প্রমাণ আমরা কিভাবে করব। আমি বলেছি যে প্রমাণ আমরা ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করে করব। ঠিক আছে, তাহলে ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করতে গেলে তোমাকে আগে দেখতে হবে যে ত্রিভুজ দুটি কোন দুটি ত্রিভুজের সর্বসমতা তোমরা দেখাবে। দেখতেই বোঝা যাচ্ছে যে এই যে ত্রিভুজটা আছে আমাদের এ ও পি এবং বি ও পি, এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব। কিভাবে, দেখো ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ বি ও পি এর মধ্যে কি কি কমন আছে আমরা দেখে নেব। এর মধ্যে দেখো ওএ এবং ওবি দুটি সমান, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। ওএ ইকুয়ালস টু ওবি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। লিখে নেবে সাইডে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা স্টেপের জন্য মার্ক আছে, তাহলে লিখতে তোমাকে হবেই। এবার যারা এই ডেসক্রিপশনটা লিখে নিয়েছো তাদের জন্য ভালো খবর, আর যারা লেখা হয়নি তারা লিখে নাও, কারণ আমি এই জায়গাটা মুছে ফেলবো। ঠিক আছে, তো লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। নেক্সট পার্ট দেখো কিভাবে ইজিলি আমরা প্রুফ করতে পারি। কি প্রমাণ করেছি, প্রমাণ না, আমরা বলেছি যে ওএ এবং ওবি কি সমান। এবার নেক্সট দেখো, এই যে ওপি বাহুটা আছে না, ওপি বাহু সাধারণ বাহু, ওপি বাহু সাধারণ, কারণ দুটো ত্রিভুজের মধ্যে এই ওপি বাহুটা আছে। যারা এটা প্রবলেম হয় যে সাধারণ বলতে কি, কারণটা হচ্ছে দেখো এই যে এই ত্রিভুজটা আছে আমাদের, এই ত্রিভুজের ক্ষেত্রে ওপি বাহুটা আছে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও ওপি বাহুটা আছে, তার মানে ওপিটা হচ্ছে সাধারণ বাহু, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সাধারণ। আর অ্যাঙ্গেল ও এ পি, এটা কত হবে বলো তো, 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আমাদের স্পর্শক আর এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। স্পর্শক এবং ব্যাসার্ধ কি হয়, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, মানে অ্যাঙ্গেল ও এ পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বি পি ইকুয়ালস টু 90 ডিগ্রি। সাইডে লিখে দেবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়, এখানে লিখে দেবে। ঠিক আছে, আমি এখানে লিখছি না, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়, মানে আগের যে থিওরামটা আছে, আগের যে উপপাদ্যটা আছে সেটাকে এখানে লিখে দেবে। ঠিক আছে, যাতে এক্সামিনার দেখে এবং সন্তুষ্ট হয়, কারণ সবকিছুর মার্কস আছে, স্টেপ ওয়াইজ মার্ক আছে, এখানে লিখে দেবে। তার মানে ত্রিভুজ এওপি, ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি, কিভাবে বলতো, বাই আরএইচএস, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, সর্বসমতা। ঠিক আছে, বাই আরএইচএস সর্বসমতা। দেখো রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস আর একটা সাইড, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখিয়ে দিলাম কি রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস আর সাইড সমান, তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম। তার মানে বলো কি, তার মানে হচ্ছে তাদের করসপন্ডিং পার্ট মানে তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণের মানও কি হবে, সমান হবে। তার মানে আমরা বলতে পারবো এপি ইকুয়ালস টু পিবি, এপি ইকুয়ালস টু কি, পিবি। আমাদের কি প্রমাণ করতে হবে, এপি ইকুয়ালস টু পিবি, আমরা তো এটাই প্রমাণ করলাম। বা এপি ইকুয়ালস টু পিবি না বলে এপি ইকুয়ালস টু বিপি বললেও হবে, বিপি, এটাই তো প্রমাণ করার ছিল। তার মানে
প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, সাইডে লিখবে কিসের জন্য তুমি এটা বলতে পেরেছো, AB ইকুয়ালস টু BB বাই CPCT করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু বা অনুরূপ অংশের মান বা দৈর্ঘ্য সমান হয়, তো বাই CPCT আমরা AP ইকুয়ালস টু BP, AP আর BP সমান প্রুফ করে দিলাম CPCT দিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই দুটো থিওরাম তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এই থিওরাম গুলো তো এক্সামে ডাইরেক্ট জিজ্ঞেস করে এবং ডাইরেক্ট তোমাকে আনসারও করতে হবে। যারা বুঝতে পেরেছো তাদের জন্য ভালো খবর, আর যারা বুঝতে পারোনি ভিডিওটিকে রিওয়াইন্ড করে দেখো এবং কমেন্ট করে বলো যে এই জায়গাতে স্যার বুঝতে পারিনি। ঠিক আছে, আমরা নেক্সট দেখি কি আছে। এবার থিওরাম গুলো তো শিখলাম, এবার থিওরাম রিলেটেড কোয়েশ্চন আমাদের প্র্যাকটিস করতে হবে। শুধু থিওরামই যে এক্সামে আসবে এমন কি না, কোয়েশ্চনও আসবে। দেখো কি দিয়েছে, বলেছে কিউ বিন্দু হতে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। কি বলেছে, কিউ বিন্দু হতে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্র হতে কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ কি নির্ণয় করব। ঠিক আছে, আমরা একটা বৃত্ত নিয়ে নেই, এই হচ্ছে আমাদের বৃত্ত, বৃত্তের কেন্দ্র আমরা নিয়ে নেই, ধরে নেই ও। এবার বলেছে একটা বিন্দু কিউ হতে, কিউ নামক একটা বিন্দু আছে, কিউ বিন্দু হতে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে সরি 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 কিউ বিন্দু হতে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে কত, 24 সেন্টিমিটার। আর বৃত্তের কেন্দ্র হতে মানে ও বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। আমাদের বলেছে বৃত্তের ব্যাসার্ধ কি নির্ণয় করব। যারা বুঝতে পেরেছো তাদের জন্য ভালো খবর কি, যে এই জায়গাটা কি, এই জায়গা হচ্ছে 90 ডিগ্রি, মানে এই যে ত্রিভুজটা হবে, আচ্ছা স্পর্শকটা ধরে নাও এই বিন্দুতে আমরা অঙ্কন করেছি ও এ কিউ, এই বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করেছি কিউ এ, কিউ এর দৈর্ঘ্য দিয়েছে কত, 24 সেন্টিমিটার, আর ও কিউ দৈর্ঘ্য কি 25 সেন্টিমিটার। আমাদের বলছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, মানে ও এর ভ্যালু কি হবে নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা, এই কোণটা কি 90 ডিগ্রি, তার মানে এর বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা ধরে নাও ভূমি। তার মানে আমাদের যদি এই লম্বের ভ্যালু বের করতে হয়, আমরা কি পিথাগোরাসের থিওরাম ইউজ করতে পারবো না? নিশ্চয়ই পারবো। মানে হচ্ছে ওএ ইকুয়ালস টু স্কয়ার রুট অফ কি হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এ কিউ স্কয়ার। এবার অতিভুজ কত বলতো 25, 25 এর স্কয়ার মাইনাস 24 স্কয়ার, 25 এর স্কয়ার কি 25 এর স্কয়ার হচ্ছে 625 আর 24 এর স্কয়ার হচ্ছে 576 কি 576। এবার এই দুটোকে মাইনাস করলে কি আসবে বলতো, মাইনাস করলে 49 চলে আসবে। ঠিক আছে, 49, 49 মানে স্কয়ার রুট অফ 49 মানে হচ্ছে 7 সেন্টিমিটার। তার মানে আমাদের অপশন এ কারেক্ট। ঠিক আছে, 49 মাইনাস 7, দেখে নাও 625 মাইনাস 576, মানে এর সাথে যদি আমি 24 এড করি তাহলে হবে 600, আর মানে এটার সাথে যদি 24 এড করি তাহলে হবে 600, আর তার সাথে যদি আরো 25 এড করি তাহলে হবে 49, মানে 625। বুঝতে পেরেছো? তাহলে আনসার চলে এলো আমাদের 7 সেন্টিমিটার। তো পিথাগোরাসের থিওরাম ইউজ করে এই শর্ট কোয়েশ্চন গুলো তোমাদের সলভ করতে হবে এবং আশা করি তোমরা পারবে, কারণ একটা বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়। এই কনসেপ্টটা ইউজ করলেই পিথাগোরাসের থিওরাম তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, এবার দেখি নেক্সট কোয়েশ্চন কি আছে আমাদের জন্য। আশা করি বুঝতে পেরেছো, নোট ডাউন করতে থাকো কোয়েশ্চন গুলো। বলেছে চিত্রে যদি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, চিত্রে কি বলেছে, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে টিপি এবং টিকিউ দুটি স্পর্শক একত্রে হয়, মানে একটি বিন্দু থেকে বলেছে আর কি, টিপি এবং টিকিউ দুটি স্পর্শক একত্রে হয় এবং পিও কিউ অ্যাঙ্গেল পিও কিউ এর ভ্যালু দিয়েছে 110 ডিগ্রি। তবে পিটি কিউ এর ভ্যালু কি হবে, পিটি কিউ এর ভ্যালু কি হবে। এবার আমাকে একটা জিনিস বলো তোমরা, এটা যদি স্পর্শক হয় আর এটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে স্পর্শকের উপর ব্যাসার্ধ কি হবে, লম্ব হবে, মানে এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে। সেম একইভাবে এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে। আর এটাকে দেখতে একটা চতুর্ভুজ মনে হচ্ছে না? এবার চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কি হবে 180 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল পি
টি কিউ প্লাস অ্যাঙ্গেল পিটিকিউ প্লাস 90 ডিগ্রি প্লাস 110 প্লাস 90 প্লাস 90 ডিগ্রি প্লাস 110 প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে 360 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল পিটিকিউ কি হবে বলতো? পিটিকিউ ইকুয়াল প্লাস এই দুটোকে অ্যাড করলে কি হবে 290 ডিগ্রি 290 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল পিটিকিউ ইকুয়ালস টু হবে 360 ডিগ্রি মাইনাস 290 ডিগ্রি। এই দুটোকে মাইনাস করে কি আসবে বলতো 70 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে কত 70 ডিগ্রি। বুঝতে পেরেছো কি কনসেপ্ট ইউজ হয়েছে এখানে? আশা করি বুঝতে পেরেছো। দেখো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। এবার নেক্সট কোয়েশ্চেন। এত ইজি ইজি কোয়েশ্চেন আছে না, তোমরা এগুলো বেসিক কনসেপ্ট বা ক্যালকুলেশন যদি জানা থাকে তাহলে তোমরা করতে পারবে। এবার দেখো যদি অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পিএ এবং পিবি দুটি স্পর্শকের সাথে 80 ডিগ্রি কোণে নত হবে, ঠিক আছে, লব নয় নত হয়, তবে পিও এর মান কত? বলেছে একটা বৃত্ত আছে অকেন্দ্রীয় বৃত্ত, পি বিন্দু থেকে দুটি স্পর্শক আমরা অঙ্কন করেছি, একটা হচ্ছে পিএ আর একটা কি পিবি। পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করেছি, একটা কি পিএ এবং একটা হচ্ছে পিবি। বলছে তাদের মধ্যে কোণ হচ্ছে 80 ডিগ্রি। পিএ এবং পিবির মধ্যবর্তী কোণ কি বলেছে? স্পর্শকের সাথে 80 ডিগ্রি কোণে নত, বলতে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তবে অ্যাঙ্গেল পি ও এ এর ভ্যালু কত হবে? ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমরা বের করব। এবার বলো তো এই দুটো ত্রিভুজ কি সদৃশ হবে না? এই ত্রিভুজ সদৃশ মানে সর্বসম হবে, ঠিক আছে, সর্বসম হবে, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। তার মানে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান হবে। যদি এই টোটালটা যদি আমার 80 ডিগ্রি হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 80 এর অর্ধেক, মানে 80 ডিগ্রির অর্ধেক হবে, কারণ এই টোটালটা মিলে হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা। আর এটাকে যদি আমি অর্ধেক করি, তার মানে এদিকে থাকবে 40 ডিগ্রি এবং এদিকে 40 ডিগ্রি, ঠিক আছে। এবার এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। এবার এটা 40 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমাদের এই এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই কোণটাকে বের করতে হবে। আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, মানে অ্যাঙ্গেল POA প্লাস অ্যাঙ্গেল 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে 180 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল POA প্লাস 130 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল POA এর ভ্যালু কি হবে বলো তো? 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, মাইনাস করলে কি চলে আসবে বলো? 50 ডিগ্রি। তার মানে অপশন এ আমাদের কারেক্ট। বুঝতে পেরেছো কিভাবে কনসেপ্ট এবং কিভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে? এগুলো তো শর্ট কোয়েকশন, ঠিক আছে, তোমাকে টিক মার্ক করার জন্য বলবে কারেক্ট অপশন দাগাও, তাহলে ঝটপট করে নেবে, ছটপট করে নেবে। এবার এই দেখো এই কোয়েকশনটা ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দুগুলোর অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল হয়। এই কোয়েকশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলেছে যে একটা বৃত্তের একটা ব্যাসের, ধরে নাও এটা আমাদের একটা ব্যাস, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর এবি হচ্ছে আমাদের ব্যাস। বলছে এই ব্যাসের যে প্রান্তগুলো আছে না, প্রান্ত বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে এই স্পর্শকগুলো পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা আমরা স্পর্শকের নাম দিয়ে দিই এক্স ওয়াই পি কিউ, মানে আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, ঠিক আছে। এবার কিভাবে প্রমাণ করব? তাহলে লিখে নিই, অঙ্কন করতে হবে। প্রথমে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। কি? ধরি অকেন্দ্রীয় বৃত্তে অকেন্দ্রীয় বৃত্তে কি এবি হচ্ছে ব্যাস এবং এ ও বি বিন্দুতে যথাক্রমে এক্স ওয়াই ও পি কিউ দুটি স্পর্শক অঙ্কন করা হলো। দুটি স্পর্শক, ঠিক আছে, স্পর্শক। তাহলে কি হচ্ছে, এই যে ব্যাস আছে, ব্যাসের এ এবং বি বিন্দুতে আমরা দুটো স্পর্শক অঙ্কন করেছি, যথাক্রমে আমরা বলে দিয়েছি। এবার আমাদের প্রমাণ কি করতে হবে বলতো? প্রমাণ
প্রমাণ করতে হবে যে এই স্পর্শক দুটো সমান্তরাল, মানে এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার এর আগে আমাকে ছোট্ট একটা জিনিস বলো, তোমরা তোমরা কি জানো দুটি রেখার জন্য যদি একটি ছেদক থাকে এবং ছেদকের অন্তস্থ কোণ, ওই যে অল্টারনেট অ্যাঙ্গেলস গুলো আছে না, একান্তর কোণগুলো যদি সমান হয়ে যায়, তার মানে এই সরলরেখা দুটো কি হয়, সমান্তরাল হয়। মানে ছেদকের অন্তস্থ একান্তর কোণগুলো যদি সমান হয়, তাহলে ওই সরলরেখা দুটোকে আমরা সমান্তরাল বলি। এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, আমি এখানে আনসারটা করে দিই, তোমরা লিখে নাও, লিখে নাও। ঠিক আছে, দেখো এই যে অ্যাঙ্গেলটা কি হবে বলতো, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বি ও ওয়াই কি হবে, বি এ ওয়াই কি হবে, 90 ডিগ্রি হবে। কারণটা হচ্ছে এই যে বি এ, বি এটা হচ্ছে আমার এক্স ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার বা লম্ব, তার মানে এই অ্যাঙ্গেলটা কি হবে, 90 ডিগ্রি। তো যেহেতু এবি, এবি পারপেন্ডিকুলার এক্স ওয়াই, কোন বিন্দুতে বলো তো, এটা লিখে নাও এইভাবে, যেহেতু এ বিন্দুতে, এ বিন্দুতে কি এবি পারপেন্ডিকুলার এক্স ওয়াই, সুতরাং আমরা কি বলতে পারবো, অ্যাঙ্গেল বি এ ওয়াই, অ্যাঙ্গেল বি এ ওয়াই বে ইকুয়ালস টু 90 ডিগ্রি। বুঝতে পেরেছো, অ্যাঙ্গেল বি এ ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর তার অল্টারনেট বলতে একান্তর কোণ আমাদের কি নিতে হবে বলতো, এই কোণটাকে নিতে হবে, এটাও 90 ডিগ্রি হবে। কারণটা কি, বি বিন্দুতে এবং বি বিন্দুতে, বি বিন্দুতে এবি পারপেন্ডিকুলার কি পি কিউ, বি বিন্দুতে কি এবিটা পি কিউর উপর লম্ব, তার মানে অ্যাঙ্গেল এ বিপি, এ বিপি ইকুয়ালস টু 90 ডিগ্রি। আমরা চাইলে এই কোণটাও নিতে পারতাম, কিন্তু নিইনি কেন, কারণ আমাদের দেখাতে হবে যে একান্তর কোণগুলো সমান। এবার লিখে নাও, সুতরাং এক্স ওয়াই ও পি কিউ রেখার ক্ষেত্রে, রেখার ক্ষেত্রে এবং এবি ছেদক, আচ্ছা এক্স ওয়াই ও পি কিউ রেখা এবং, একসাথে লিখে নিই, এবং এবি ছেদকের জন্য, ছেদকের জন্য কি বলতে পারবো বলতো, অ্যাঙ্গেল বি এ ওয়াই ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি পি ইকুয়ালস টু 90 ডিগ্রি। একান্তর কোণ হয়ে যাবে এগুলো। কেন একান্তর কোণ, দেখো তো একান্তর কোণ কেন, কারণ এই হচ্ছে আমার রেখা এবং এই হচ্ছে আমার রেখা, তার সাথে এটাকে ধরেছি আমরা ছেদক, এগুলো কি একান্তর কোণ, ছেদকের বিপরীত দিকে অন্তস্থ বিপরীত কোণগুলো আমরা একান্তর কোণ হিসেবে ধরি। এই যে, তার মানে একান্তর কোণগুলো সমান, যদি একান্তর কোণগুলো সমান হয়, তার মানে এই রেখা দুটো কি হবে, সমান্তরাল হবে। সুতরাং এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, এটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল, এইভাবেই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা ভিডিওকে পজ করে কোয়েকশনটি আনসারটি তুলে নাও, এবং আমি নেক্সট কোয়েকশন দেখছি। ঠিক আছে, ভিডিওটিকে পজ করে তুলে নাও। ঠিক আছে, ভিডিওটিকে পজ করে নাও তাড়াতাড়ি এবং তুলে নাও। কি বলেছে নেক্সট কোয়েশ্চন দেখো, একটি বৃত্তের, একটি বৃত্ত হতে কি 5 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু এ হতে বৃত্তের উপর একটি স্পর্শকের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বলেছে কি একটি বৃত্তে, বৃত্ত হতে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু আছে, এ বিন্দু, এই বিন্দুটা কত দূরে আছে, 5 সেন্টিমিটার দূরে। বৃত্ত হতে 5 সেন্টিমিটার দূরে একটি স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। বৃত্ত হতে 5 সেন্টিমিটার দূরে একটি স্পর্শকের দৈর্ঘ্য কি হচ্ছে, 4 সেন্টিমিটার, এই দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বৃত্তের কি নির্ণয় করবো, আমরা ব্যাসার্ধ নির্ণয় করবো। তো আমরা ধরে নেই যে, ধরি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ধরি বৃত্তের কেন্দ্র ও, এবং তারা দিয়েছে যে ও থেকে এ বিন্দু দূরত্ব 5 সেন্টিমিটার। আর আরেকটা জিনিস ধরতে হবে, কি বলতো, কোন বিন্দুতে স্পর্শ হয়েছে। ধরে নেই, আচ্ছা এটা লিখে নেই, ধরি বৃত্তের কেন্দ্র ও এবং
এবি স্পর্শক স্পর্শক যা বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে, না ঠিক আছে, বিন্দুতে স্পর্শ করে। আমরা এই ছোট্ট ইনফরমেশনটা লিখে নিলাম কারণ আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা কি বলেছি, বৃত্তের কেন্দ্র ও এবং এবি স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। এবার পিথাগোরাসের থিওরেম ইউজ করতে পারবে। দেখো, ত্রিভুজ এ ও বি কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী হবে কেন বলতো, সমকোণী কারণটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, কারণটা হচ্ছে অ্যাঙ্গেল ও বি এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের কি স্পর্শক, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়। তার মানে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তার লম্ব আমাদের বের করতে হবে। অবি ইকুয়ালস টু কি হবে, স্কয়ার রুট অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, অতিভুজ কি 5, তাহলে 5 স্কয়ার মাইনাস ভূমি কি 4, 4 স্কয়ার। 5 স্কয়ার মানে হচ্ছে 25, 4 স্কয়ার হচ্ছে 16, মাইনাস করে আসবে 9, স্কয়ার রুট করে আসবে 3 সেন্টিমিটার। প্লাস মাইনাস আসবে কিন্তু আমরা প্লাস মাইনাস নেব না, কারণ কখনো ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না। তাহলে এই আনসারটা কি আসবে, 3 সেন্টিমিটার। বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো করতে হয়? একদম ইজি, বেসিক ক্যালকুলেশন, বাচ্চাদের ক্যালকুলেশন। ঠিক আছে, ইন্টারেস্টিং। এবার পরীক্ষাতে এই ছোট ছোট কোয়েশ্চেনগুলো অনেকে মিস্টেক করে ফেলে, কারণটা হচ্ছে তারা পিথাগোরাসের থিওরাম জানে না, বা এই থিওরামটা জানে না যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। আশা করি তোমাদের প্রবলেম হবে না, কারণ তোমরা তো শিখে নিয়েছো এখন। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি। কোয়েশ্চেনটাকে তোমরা ভিডিওকে পজ করে তুলে নাও, আমি নেক্সট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। ঠিক আছে, দেখো কি বলেছে। দুটি এককেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের যা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে ওই স্থানে বৃত্তের স্পর্শক আঁকো। তাহলে বলেছে কি, দুটি এককেন্দ্রিক বৃত্ত মানে দুটো বৃত্তের কেন্দ্র কি সেম, একটার ব্যাসার্ধ কি 5 সেন্টিমিটার এবং অপরটার ব্যাসার্ধ কি 3 সেন্টিমিটার। ধরে নিলাম একটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার আর অপরটার ব্যাসার্ধ কি 5 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তদ্বয়ের যা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে ছোট বৃত্তের ছোট বৃত্তের ক্ষেত্রে বড় বৃত্তের যাটা হবে স্পর্শক, মানে বড় বৃত্তের যাটা ছোট বৃত্তের কি হবে, স্পর্শক হবে। বুঝতে পেরেছো, এটা সব সময় ছোট এক কেন্দ্রিক বৃত্তে ছোট বৃত্তের স্পর্শকটা হয় বড় বৃত্তের যা। ছোট বৃত্তের যে স্পর্শকটা আছে না, ছোট বৃত্তের স্পর্শক কি, এই স্পর্শকটা আমরা ধরে নেই এবি হচ্ছে আমার স্পর্শক, এই স্পর্শকটা কি বড় বৃত্তের কি হবে, যা হবে। এবার আমাদের কি বলেছে, ছবিটা আঁকার জন্য এঁকে ফেললাম। এবার যদি বলে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো, কি নির্ণয় করো, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো, বলে যদি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো মানে এবির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিছু জিনিস এঁকে ফেলি, সেটা কি, বৃত্তের কেন্দ্র ও এবং স্পর্শকের উপর ডি একটা বিন্দু নিয়ে নিই। ঠিক আছে, কি নিয়ে নিয়েছি, ডি একটা বিন্দু নিয়ে নিয়েছি। এই বিন্দুটা কি ডি বিন্দু। তাহলে এই ছোট বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, এটা হচ্ছে স্পর্শক, তাহলে স্পর্শকের উপর ব্যাসার্ধ কি হবে, লম্ব হবে, মানে এই জায়গাটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এই জায়গার কথা ভাবি, এটা কতটুকু হবে, 5 সেন্টিমিটার হবে, কারণ সেটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। আর এই জায়গাটা কি হবে, 5 সেন্টিমিটার হবে বড় বৃত্তের ব্যাসার্ধ। এবার আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে শুধু এই জায়গাটা, কারণ এটা তো 3 সেন্টিমিটার ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলতো এই কোণটা কি 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমি ভূমি বের করে ফেলি, আর ভূমির ডাবলটাই হবে কি, মানে ভূমি এতটুক প্লাস এতটুক কি হবে, পুরো এবি, মানে জায়ের দৈর্ঘ্য। তোমাকে কি বলেছিলাম, জায়ের দৈর্ঘ্য বের করার জন্য বলেছিলাম। তাহলে কি হবে, ভূমি এতটুকু যদি বের করে ফেলো তার ডাবল করে দিলে আমার জায়ের দৈর্ঘ্য চলে আসবে। তার মানে আমরা এখানে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট অর্থাৎ পিথাগোরাসের থিওরেম ইউজ করতে পারবো। তার মানে আমি যদি ডাইরেক্ট ডিবি বের করে ফেলি, ডিবি কি হবে, ডিবি ইকুয়ালস টু হবে রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মানে অবি স্কয়ার মাইনাস ওডি স্কয়ার। এবার অতিভুজটা কি 5 সেন্টিমিটার স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। 5 স্কয়ার হচ্ছে 100, সরি 5 স্কয়ার 100 কি, 5 স্কয়ার হচ্ছে 25 আর 3 স্কয়ার হচ্ছে 9, মাইনাস করে আসবে 16, স্কয়ার রুট করে আসবে 4। তার মানে এই জায়গাটা কি হচ্ছে 4 সেন্টিমিটার। তার মানে এবি কি হবে, এবি হবে ডিবি এর ডাবল, 2 ইনটু ডিবি মিন্স 4, 8 সেন্টিমিটার। তাহলে এই যে যাটা আছে
এই বড় বৃত্তের যার দৈর্ঘ্য কি 8 সেন্টিমিটার, এতটুকু জায়গা কি 8 সেন্টিমিটার, আর ছোট বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কি 8 সেন্টিমিটার। এই টাইপের কোয়েশ্চন বলে দে, ঠিক আছে? পারবে, পারার কথা। ধরে নাও এই ভিডিও, তুলে নাও এগুলো। দেখো নেক্সট কোয়েশ্চন কি আছে, খুবই ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে দেখো তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চন, একটি চতুর্ভুজ এবিসিডি, একটি চতুর্ভুজ কি এবিসিডি পরস্পর স্পর্শক হলে, এবিসিডির কি হয়েছে পরস্পর স্পর্শক, যা একটি বৃত্তের পরিস্পর্শিত। মানে এই যে চতুর্ভুজটি কি করেছে, একটা বৃত্তকে চারিদিকে স্পর্শ করেছে। আমাদের কি প্রমাণ করতে হবে যে এবি প্লাস সিডি ইকুয়ালস টু এডি প্লাস বিসি। খুবই ইজি, একদম বাচ্চাদের কোয়েকশন, ঠিক আছে? এবার আমার সাথে দেখো কিভাবে আমরা করতে পারি, একদম ক্লিয়ার কনসেপ্ট তোমাদের আছেই কিভাবে করতে হয়। দেখো এ বিন্দুতে আমাদের স্পর্শক আছে, এ বিন্দুতে স্পর্শক, এ বিন্দুতে, এই বিন্দুটা কি বহিস্থ বিন্দু, তাহলে এই বিন্দুতে আমাদের স্পর্শক দুটো কি এপি আর এএস, এই দুটো সমান হবে। এ বিন্দু হচ্ছে বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটোর দৈর্ঘ্য কি হবে সমান হবে। যদিও ছবিতে দেখা যাচ্ছে সমান নয়, কিন্তু কনসেপ্ট কি বলে যে বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কি হয় সমান হয়, তার মানে এপি আর এএস সমান হবে। তুমি না চাইলেও এটাকে সমান ভাবতে হবে, পিকচারটা আঁকা যায়নি তাই এভাবে হয়েছে, বাট বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য কি হয় সমান হয়। তাছাড়া পিবি ইকুয়ালস টু কি হবে বলতো, পিবি ইকুয়ালস টু হবে বিকিউ, ঠিক আছে? সাইডে লিখে দিতে পারো, এভাবে সাইডে লিখে দিতে পারো যে এ বিন্দু, বহিস্থ এ বিন্দু থেকে, বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক, বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, অঙ্কিত দুটি স্পর্শক, ঠিক আছে? তারপর সেম এখানে বহিস্থ বি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। তারপর বলতো তুমি কি বলতে পারবে না সি আর ইকুয়ালস টু কি সি কিউ, সি আর ইকুয়ালস টু সি কিউ কেমন হয়, কারণ হচ্ছে সি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। ঠিক একইভাবে তুমি বলতে পারবে কি ডিআর ইকুয়ালস টু, ডিআর ইকুয়ালস টু কি ডিএস, ঠিক আছে? ডিআর ইকুয়ালস টু ডিএস কি বহিস্থ, বহিস্থ ডি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক এবং তাদের দৈর্ঘ্য সমান। এবার আমরা লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড অ্যাড করে দেব, সরি এদিকে সবগুলো লেফট হ্যান্ড সাইড অ্যাড করব, এদিকে সবগুলো রাইট হ্যান্ড সাইড অ্যাড করব। দেখো আমি বুদ্ধি করে কি করেছি, এপির সাথে এএস নিয়ে এসেছি, পিবির সাথে বিকিউ নিয়ে এসেছি। দেখো এপি এবং পিবি, এপি এবং পিবি, এপি এবং পিবি অ্যাড করলে কি হবে এবি হয়ে যাবে। এই বুদ্ধির মানের কাজটা তোমাকে করতে হবে, না হলে পরীক্ষাতে বসে শুধু ভাবতেই থাকবে আর তুমি মাথা চুলকাবে, কি হচ্ছে কি হবে বুঝতে পারবে না। বুদ্ধি করে যাতে এপির সাথে পিবি আনলে কি হয় আমার এবি চলে আসবে, তাই আমি সিরিয়ালি এইভাবে লিখেছি এপি প্লাস পিবি। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষের সাথে ডান পক্ষ যোগ করি, এই যে ইকুয়েশন গুলো আছে এগুলো নাম্বার দিয়ে দিতে পারো 1 2 3 এবং 4। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে পাই, কি পাই করে পাই। দেখো লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড এর হবে, মানে এপি এর সাথে কি হবে পিবি এর হবে, তারপর সিআর এর সাথে কি হবে ডিআর এড হবে, ডক্টর এড হবে, তারপর এএস এর সাথে কি এড হবে বিকিউ এড হবে, তারপর সিকিউ এর সাথে কি হবে ডিএস এড হবে, সবগুলো যদিও এডে আছে। তার মানে এবার দেখো একটু সাজিয়ে লিখলে হয়ে যাবে এপি প্লাস পিবি কি, এপি প্লাস পিবি হচ্ছে আমার এবি, আর সিআর প্লাস ডিআর কি সিডি, তাহলে এবি প্লাস সিডি, ঠিক আছে, ইকুয়ালস টু এএস প্লাস বিকিউ। দেখো এএস প্লাস বিকিউ করলে তো আমার এডি আসবে না, কিন্তু আমরা তো লিখতে পারবো এএস প্লাস ডিএস লিখতে পারবো, প্লাস বিকিউ প্লাস সিকিউ লিখতে পারবো আমরা সাজিয়ে। এএস এর সাথে ডিএস কে নিয়ে আসো, বিকিউ এর সাথে সিকিউ কে নিয়ে আসো, তারপর এদিকে দেখো এবি প্লাস সিডি আমাদের অলরেডি হয়ে গেছে, এবি প্লাস সিডি হয়ে গেছে, ওইদিকে কি এএস প্লাস ডিএস কি হবে এএস প্লাস ডিএস কি হবে এডি হয়ে যাবে, আর বিকিউ প্লাস সিকিউ কি হবে বিসি হয়ে যাবে। তোমাদের তো এটাই প্রমাণ করার জন্য বলেছে যে এবি প্লাস সিডি ইকুয়ালস টু এডি প্লাস বিসি প্রুফ করো। তাহলে এই হচ্ছে আমাদের প্রুফ। জাস্ট একটা সিম্পল কনসেপ্ট কি ইউজ করেছি আমরা, যে বহিস্থ কোনো বিন্দু থেকে, বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমরা বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করি তাহলে তার দৈর্ঘ্য কি হয় সমান হয়। এই কনসেপ্টটা ইউজ করে আমাদের এই কোয়েশ্চনটা সলভ হয়ে গেছে। আর একটু বুদ্ধিমানের কাজ করেছি কি, যে এপির সাথে পিবি আনতে হবে,
মানে আমাকে যদি এবি দেখতে হয়, এবি কে যদি আমার আনতে হয়, তাহলে এপির সাথে পিবি কে আনতে হবে। এই মোতাবেক আমি কি করেছি, এগুলোকে সাজিয়েছি। তারপর লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড যোগ করে দিয়েছি। বাস এতটুকুই করার ছিল। কত ইজি কোয়েশ্চেন, কত ইজিলি সলভ করতে পারবে কোয়েশ্চেন যদি পরীক্ষাতে আসে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওকে পজ করে, স্ক্রিনশট থেকে ভালো হবে কি, ভিডিওকে পজ করে ভিডিও থেকে ঠিকঠাক করে লিখে নাও, একবারে হয়ে যাবে। স্ক্রিনশট নেবে, তারপর কি হবে, কখনো লিখবে কখন না, এটা থেকে যায়, স্ক্রিনশট হিসেবে থেকে যাবে। মোবাইল থেকে যত তাড়াতাড়ি সম্ভব খাতায় নিয়ে আসো, কারণ তখনই মাথায় যাবে। খাতায় না নিলে মাথায় যাবে না, ঠিক আছে? মোবাইলে থাকলে কখনোই মাথায় যাবে না। নেক্সট কোয়েশ্চন দেখো, এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চনটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চনস। ঠিক আছে, কি বলেছে, চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দুটি সমান্তরাল কি বলেছে, সমান্তরাল স্পর্শক। এখানে ভুল হয়ে গেছে, কি হয়েছে, সমান্তরাল, সমান্তরাল স্পর্শক। ঠিক আছে, সমান্তরাল স্পর্শক এবং এবি এর উপর একটি স্পর্শক, এবি হচ্ছে সি এর উপর একটি স্পর্শক, এবি হচ্ছে সি এর উপর একটি স্পর্শক। আচ্ছা, যার স্পর্শবিন্দু সি দিয়ে দিয়েছে। ঠিক আছে, বলেছে কি অকেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দুটি সমান্তরাল স্পর্শক এবং এবি বৃত্তের উপর একটি স্পর্শক যার স্পর্শবিন্দু হচ্ছে সি, এক্স ওয়াই কে এ বিন্দুতে এবং এক্স ড্যাশ ওয়াই কে বি বিন্দুতে ছেদ করে। মানে এই যে স্পর্শকটা আছে না, এই স্পর্শকটা কি করে, এক্স ওয়াই কে এ বিন্দুতে এবং এক্স ড্যাশ ওয়াই কে বি বিন্দুতে ছেদ করে। আমাদের কি প্রুফ করতে হবে, অ্যাঙ্গেল এ ও বি, আমাদের প্রুফ করতে হবে এই কোণটা 90 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বইয়ের কোয়েশ্চন এগুলো। ঠিক আছে, এক্সারসাইজের কোয়েশ্চন, এক্সারসাইজের সাথে মিলিয়ে নাও কোয়েশ্চন গুলো। ঠিক আছে, দেখে নাও কিভাবে করতে হয়, প্রমাণ কিভাবে আমরা করব। দেখো তো, এই যে সি এবং ও বিন্দুটা আছে না, অলরেডি যুক্ত করে দিয়ে দিয়েছে। এক্সামে কি করে অনেক সময় এই যে সি এবং ও বিন্দুটাকে যুক্ত করে দেয় না, তাহলে তোমাকে কি করতে হবে, যখন এক্সামে এভাবে দেবে না, তখন তুমি এই ও এবং সি কে যুক্ত করতে হবে। বাট এখানে দিয়ে দিয়েছে, তার মানে আমরা ডাইরেক্ট এটাকে ইউজ করতে পারবো। আমরা কি করব, কনসেপ্ট বুঝে নেই, তারপর কোয়েশ্চন সলভ করতে চলে যাব। কনসেপ্ট কি, আমরা দেখাবো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ, ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নেই, বুঝতে সুবিধা হবে। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ দেখাবো আমরা সর্বসম। ঠিক একইভাবে আমরা এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটাকে দেখাবো সর্বসম। তারপর আমরা বলবো যে এই কোণগুলো সমান, এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে, তারপর বলবো যে এটা হচ্ছে সরলরেখা, আর এই সব কোণগুলো অ্যাড করলে কি হবে, 180 ডিগ্রি হবে। তারপর বেসিক ক্যালকুলেশন কিছু কিছু আছে, ছোটখাটো ক্যালকুলেশন, এগুলো করে নেব, কোয়েশ্চন সলভ। ঠিক আছে, এবার দেখে নেই কিভাবে আমরা করব। আমি কি বলেছি বুঝতে পেরেছো? দেখো অঙ্কগুলো করে নেই বা করতে শুরু করি, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলেছি। কি বলেছি, যে প্রমাণ আমরা ডাইরেক্ট করতে পারবো, কারণ এখানে কোনো অসুবিধা নেই, আমাদের সি এবং ও যুক্ত করে দিয়ে দিয়েছে। দেখো, প্রথমে আমরা ধরে নিই ত্রিভুজ পিওএ, ত্রিভুজ পিওএ এবং ত্রিভুজ সিওএ। ঠিক আছে, সিওএ, ত্রিভুজ সিওএ এর মধ্যে কি কি জিনিস কমন আছে আমরা দেখে নিই। দেখো, পিওএ, এই যে ত্রিভুজটা আছে না পিওএ, এই ত্রিভুজের পিএ বাহু আর ওই ত্রিভুজের এসি বাহু সমান। কেন, পিএ ইকুয়ালস টু কি, সিএ, বহিস্থ বিন্দু, বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। ঠিক আছে, এটাই তো রিজন, অঙ্কিত অঙ্কিত দুটি স্পর্শক, অঙ্কিত দুটি স্পর্শক। ঠিক আছে, বহিস্থ যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক যদি আমরা অঙ্কন করি, তাহলে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, তার মানে পিএ ইকুয়ালস টু পিবি হবে। তাছাড়া পিও ইকুয়ালস টু কি, পিও ইকুয়ালস টু সিও, সিও কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ। তারপর বলতো, আমরা কি বলতে পারবো না ও এ সাধারণ বাহু, ও এ কি সাধারণ বাহু, সাধারণ বাহু। তার মানে আমরা সর্বসমতা ইউজ করতে পারি অথবা সাদৃশ্যতা ইউজ করতে পারি, যেহেতু সবগুলো বাহু ঠিক আছে সমান আছে, তার মানে তাদের অনুপাতও সমান হবে। সর্বসমতা দিয়েও করতে পারো অথবা সদৃশ্যতা দিয়ে করতে পারো, বাট আমরা সর্বসমতা দিয়ে করে ফেলি। তার মানে ত্রিভুজ পিওএ
ইজ কনগ্রুয়েন্ট টু ত্রিভুজ সিওএ, মানে সর্বসম। ত্রিভুজ পিওএ এবং ত্রিভুজ সিও সর্বসম কিভাবে? বাই সাইড 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 সর্বসমতা। বাই সাইড 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 সর্বসমতা দিয়ে আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম। তার মানে অ্যাঙ্গেল পিওএ, অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল পিওএ এবং অ্যাঙ্গেল সিওএ কি হবে? সমান হবে। তার মানে অ্যাঙ্গেল পিওএ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওএ হবে। ঠিক একইভাবে দেখো, একইভাবে আমরা প্রমাণ করতে পারবো কি? ত্রিভুজ ও কিউ বি, এই ত্রিভুজের সাথে ত্রিভুজ ও কিউ বি এর সাথে ত্রিভুজ ও সি বি, ঠিক আছে? ত্রিভুজ ও কিউ বি সর্বসম ত্রিভুজ ও সি বি, এটা আমরা প্রমাণ করতে পারবো। আর যদি এটা প্রমাণ করতে পারি, ঠিক আছে, লিখুন একইভাবে প্রমাণ করা যায়, এটা লিখো একইভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ ও কিউ বি সর্বসম ত্রিভুজ কি? ও সি বি। যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, প্রমাণ করতে পারো, তার মানে তার অনুরূপ বাহু কি হবে? সমান হবে, অনুরূপ কোণের মানও সমান হবে। তার মানে আমি বলতে পারবো কোণ কিউ ও বি কি? কোণ কিউ ও বি ইকুয়ালস টু কোণ কি? সিও বি, ঠিক আছে? আচ্ছা, এটাকে এখানে লিখে দাও বাই সিপি সিটি, এখানেও লিখে দাও বাই সিপি সিটি। কারণ কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো কি হয়? সমান হয়। তো এখানে সর্বসম প্রমাণ করেছি, বলেছি কোণগুলো সমান। ঠিক এখানে সর্বসম প্রমাণ করেছি, বলেছি কোণগুলো সমান। বাস এতটুকু কি লেখা হয়ে গেছে? লেখা যদি হয়ে না থাকে তাহলে লিখে নাও, তাড়াতাড়ি ভিডিওকে পজ করে লিখে নাও। এবার আমি কি করব? উপরের অংশটাকে মিটিয়ে নেব এবং বাকি অংশটুকু প্রুফ করবো। এত ইজি প্রুফ, চাপের কিছু নেই, একদম ইজি। তোমরা অন্য কোথাও দেখতে পারো, বাট আই থিঙ্ক ইট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে? এর থেকে ইজি আর হবে না। হতে পারে অন্যের কাছে যদি কঠিন জিনিসটা ইজি হয় তাহলে তো ভালো বিষয়। এবার দেখো, পিও কিউ কি? একটা সরলরেখা। এবার পিও কিউ কি? সরলরেখা, ঠিক আছে? তার মানে অ্যাঙ্গেল পিওএ প্লাস অ্যাঙ্গেল সিওএ প্লাস অ্যাঙ্গেল কিউওবি প্লাস অ্যাঙ্গেল সিওবি ইকুয়ালস টু কি হবে বলো তো? 180 ডিগ্রি হবে। কেন? এই সবগুলো অ্যাঙ্গেল যদি আমি অ্যাড করি কি হবে? 180 ডিগ্রি হবে। সরলরেখা বলেছি, 180 ডিগ্রি হবে। এবার পিওএ আর সিওএ কি? সমান। পিওএ আর সিওএ কি? সমান। আর আমি যদি বুদ্ধি করে এই পিওটাকে চেঞ্জ করে সিও বানিয়ে দিই, ঠিক আছে? এই পিও কে চেঞ্জ করে আমি সিওএ বানিয়ে দিই, সিওএ প্লাস সিওএ হবে, ঠিক আছে? আর এই কিউ ও বি কে চেঞ্জ করে যদি আমি বি ও সি বা সিওবি করে দিই তাহলেও হবে, কারণ এই দুটো তো সমান। সিওবি লিখতে পারবে, সিওবি প্লাস সিওবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার দুটো সিওএ আর দুটো সিওবি মিলে কি হবে? দুটো সিওএ প্লাস সিওবি ইকুয়ালস টু কি? 180 ডিগ্রি। এবার এই পার্টটাকে আমি মুছে ফেলি। দেখো, 2 ইন্টু সিওএ বলতে এই জায়গাটা প্লাস সিওবি বলতে এই জায়গাটা, এই দুটো জায়গা মিলে কি হবে বলতো? এ ও বি হবে না? সিওএ এর সাথে যদি সিওবি তুমি যোগ করো তাহলে কি হবে? সিওএ প্লাস সিওবি মিলে হবে কি? এ ও বি। এই কোণটা হয়ে যাবে। কি কোণটা হয়ে যাবে বলতো? এই কোণটা হয়ে যাবে। এই দুটোকে যুক্ত করলে এই কোণ আর এই কোণ, এই কোণের সাথে যদি আমি এই কোণকে যুক্ত করি তাহলে এই পুরো কোণটা চলে আসবে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারবো কি? অ্যাঙ্গেল 20 অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু কি? 180 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু কি আসবে বলতো? 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এখানে ইনটু আছে 2, এখানে ডিভাইড হবে, চলে আসবে 90 ডিগ্রি, ঠিক আছে? এতটুকু হচ্ছে আমাদের প্রুফ, সেকেন্ড পার্ট। তো লিখে নিয়েছো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। বুঝতে পেরেছো? ভিডিওটিকে পজ করে পার্টটা তুলে নাও, বোঝার চেষ্টা করো, আরামসে বুঝতে পারবে, একদম ইজি কোয়েশ্চেন, ইজিতে সলভ করতে পারবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো,
কি বলেছে, প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি সমবিন্দু কোণ স্পর্শবিন্দু এবং কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যে গঠিত কোণের সম্পূরক হয়। ঠিক আছে, মানে কোয়েশনটা এখানে একটু ঘিজিমিজি আছে, বাট বইয়েরই কোয়েশন। কি বলবো বলতো, কি করবো আমাদের, সরি কি করতে হবে আমাদের, ভুল বলে ফেলছি। হ্যাঁ, প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি সমবিন্দু কোণ, মানে ধরো একটা বৃত্ত আছে, এই বহিস্থ একটা বিন্দু হচ্ছে পি, পি বিন্দু থেকে আমি যে দুটো স্পর্শক অঙ্কন করব তাদের মধ্যবর্তী কোণ এবং কি বলেছে স্পর্শ বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখা। স্পর্শ বিন্দু, এটা ধরে নাও স্পর্শ বিন্দু বি, এটা ধরে নাও এ, এই স্পর্শ বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখা এর মধ্যবর্তী কোণ, এই দুটো কোণ যোগ করলে কি হবে 180 ডিগ্রি। কি বলেছে, কোণের মধ্যবর্তী কোণের গঠিত, এই কোণগুলো যুক্ত করলে কি হবে, সম্পূরক হবে। মানে এই কোণ স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণ এবং এই যে স্পর্শক বিন্দু ব্যাসার্ধ আছে তাদের মধ্যবর্তী এই কোণের যোগফল কি হবে 180 ডিগ্রি হবে। এটা বইয়ের ইকুয়েশন। ঠিক আছে, এবার কিভাবে প্রমাণ করবে, ইজিতে। এই কোণটা কি হয় 90 ডিগ্রি, এই কোণটা কি হয় 90 ডিগ্রি। এবার এটা কি, এটা চতুর্ভুজ। ঠিক আছে, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কি হবে 360 ডিগ্রি। তার মানে আমরা একটু অঙ্কটা করে নিই। ধরি অকেন্দ্রীয় বৃত্তে, অকেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তে, ঠিক আছে, অকেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বহিস্থ পি বিন্দু থেকে দুটি স্পর্শক কি পিএ এবং পিবি, পিএ এবং পিবি, যাদের মধ্যবর্তী কোণ কি, যাদের 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 মধ্যবর্তী কোণ কি বিপিএ, কি কোণ বিপিএ, এবং ওবি ও ওএ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এর মধ্যবর্তী কোণ কি, মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিওএ। আমাদের কি প্রমাণ করতে হবে বলতো, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিপিএ প্লাস অ্যাঙ্গেল এওবি অর বিওএ প্লাস অ্যাঙ্গেল বিওএ ইকুয়ালস টু কি হবে 180 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। সম্পূরক মানে কি, দুটো কোণকে যদি যুক্ত করলে বা যোগ করলে 180 ডিগ্রি হয় তখন তাদের বলে আমরা সম্পূরক কোণ। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই দুটো কোণের যোগফল দেখাতে হবে 180 ডিগ্রি। এবার বলো তো প্রমাণটা কিভাবে করবে, একদম ইজি। দেখো ওবি বিপির উপর লম্ব, তাহলে আমরা কি বলতে পারবো, অ্যাঙ্গেল ও বিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এপি, সেম রিজন, ও এপি সমান সমান কি 90 ডিগ্রি। কি সাইডে লিখে দেবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, স্পর্শকের উপর লম্ব হয়, স্পর্শকের উপর লম্ব হয়। ঠিক আছে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, স্পর্শকের উপর লম্ব হয়। এই রিজনে আমরা কি বলতে পারবো যে এই কোণ এবং এই কোণ 90 ডিগ্রি। বাকি অংশটুকু আমি এখানে করে ফেলছি, হয়ে যাবে একদম ছোট। এবার বলতো চতুর্ভুজ, সুতরাং ও এ পি বি চতুর্ভুজে দেখো অ্যাঙ্গেল ও বিপি প্লাস অ্যাঙ্গেল ও এপি প্লাস অ্যাঙ্গেল বিপিএ, কি বিপিএ প্লাস অ্যাঙ্গেল বিওএ ইকুয়ালস টু কি হবে 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কি হয় 360 ডিগ্রি হয়। তার মানে আমরা বলতে পারবো যে এই সবগুলো কোণ যদি আমরা যুক্ত করি, চতুর্ভুজের সবগুলো কোণ যুক্ত করি তাহলে 360 ডিগ্রি আসবে।
এবার ওবিপি এবং ওএপি কি 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর এখানে রইল কি আমার বিপিএ প্লাস অ্যাঙ্গেল বিওএ ইকুয়ালস টু 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি। এবার 90 প্লাস 90 কি হবে 180 ডিগ্রি। ঠিক আছে, আমরা কি করব, এই 180 ডিগ্রি সাইড চেঞ্জ করে ওইদিকে নিয়ে যাব। তাহলে 360 মাইনাস 180 ইকুয়ালস টু কি আসবে 180 ডিগ্রি। আমাদের তো এটাই বলেছে যে এই দুটো কোণকে যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা তো প্রমাণ করে নিলাম। ঠিক আছে, দেখে নাও প্রমাণ এবং ক্যালকুলেশন কিভাবে করেছি, একদম ইজি। ভিডিওটিকে পজ করো, ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো এবং খাতা কলম জল সব কিছু নিয়ে বসো। এবার এই চ্যাপ্টার আজকেই সমাপ্ত হয়ে যাবে তোমাদের। যা যা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে এগুলো করিয়ে নেব। আর যদি এক্সাম্পলের কোয়েশ্চনগুলো বুঝতে না পারো, বলবে যে স্যার এক্সাম্পলের কোয়েশ্চনগুলো বুঝতে পারিনি, তাহলে আমি দেখবো, চেষ্টা করবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও বানাবো এক্সাম্পলের উপর। বাট আশা করি তোমরা বুঝতে পারবে, এক্সাম্পল তো করাই থাকে, কোয়েশ্চনের আনসার দেওয়াই থাকে, এক্সাম্পলের কোয়েশ্চনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্সাম্পলের কোয়েশ্চনগুলো ইম্পর্টেন্ট, এগুলো করতে হবে। এটাকে তুলে নাও তাড়াতাড়ি ঝটপট, আমি নেক্সট কোয়েশ্চন এর জন্য রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চন কি, প্রমাণ করো যে একটি বৃত্তের পরিস্পর্শিত, ঠিক আছে, পরিস্পর্শিত সমান্তরিক একটি কি হয়, রম্বস হয়। মানে একটা বৃত্তকে যদি আমরা একটা সামান্তরিক দিয়ে পরিস্পর্শিত করি, মানে স্পর্শ করাই, এইভাবে বাইরের দিকে স্পর্শ করাই, তাহলে এই যে সামান্তরিকটা এটা কি হবে, একটা রম্বস হবে। ধরে নিই যে সামান্তরিকটা হচ্ছে আমাদের এ বি সি ডি। ডেসক্রিপশনটা কি ধরবে বলো তো, ধরি এ বি সি ডি হচ্ছে সামান্তরিক, কি হচ্ছে সামান্তরিক, সামান্তরিক। এবং বৃত্তের কেন্দ্র ধরে নাও ও, ও হলো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, ও বৃত্তের কেন্দ্র। আর কি, আর এই সামান্তরিকের প্রতিটা বাহু বৃত্তটিকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করে, এবং সামান্তরিকের বাহুগুলি, সামান্তরিকের বাহুগুলি বৃত্তটিকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, বিন্দুতে ছেদ করে। এটা ইনফরমেশন, তোমরা তুলে নাও। ইনফরমেশনগুলো লিখতে হবে, ঠিকঠাক করে ইনফরমেশনগুলো লিখতে হবে। ধরি এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক, এবিসিডি হচ্ছে সামান্তরিক, তারপর ও হলো বৃত্তের কেন্দ্র এবং সামান্তরিকের বাহুগুলি যথাক্রমে, ধরো যথাক্রমে কেন বললাম, কারণটা হচ্ছে এবি, তারপর বিসি, তারপর সিডি, তারপর ডি আসবে, যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করে। এবার কনসেপ্ট কি ইউজ হবে বলতো, ওই যে আগের মতো, এ হচ্ছে বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটো স্পর্শক। মানে প্রমাণটা কিভাবে করবো বলতো, এপি ইকুয়ালস টু কি হবে বলতো, এপি ইকুয়ালস টু এস হবে। কেন, এ বিন্দু হচ্ছে বহিস্থ, আচ্ছা লিখে দাও, বহিস্থ, বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক, থেকে অঙ্কিত দুটি স্পর্শক, অঙ্কিত দুটি স্পর্শক। ঠিক আছে, তাহলে এদের দৈর্ঘ্য সমান হবে। ঠিক একইভাবে বলতে পারবে কি পিবি ইকুয়ালস টু বিকিউ, পিবি ইকুয়ালস টু কি বিকিউ। সেম রিজন, কি বহিস্থ বি বিন্দু থেকে, কি লিখবে বলতো, বহিস্থ বি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক, তারপর সেম রিজন এখানেও সিকিউ ইকুয়ালস টু কি হবে বলতো, সরি সিকিউ না, আমরা কি বলবো, আমাদের এই সিকোয়েন্স নিতে হবে, সিআর ইকুয়ালস টু, সিআর ইকুয়ালস টু কি হবে বলো, সিআর ইকুয়ালস টু সিকিউ হবে। কেন, সেম রিজন, সি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক, তারপর ডি, ডি আর ইকুয়ালস টু কি হবে বলতো, ডি আর, ডি আর ইকুয়ালস টু ডিএস হবে। সেম রিজন, ডি আর ইকুয়ালস টু ডিএস, কি রিজনটা, যে ডি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। এবার আমরা যদি এগুলো, এই ইকুয়েশনগুলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এড করে দেই সিকোয়েন্স ওয়াইজ, তারপর কি হবে বলতো, এই এই চারটা ইকুয়েশনটাকে এড করে দাও, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে পাই, কি পাই, যে এপি প্লাস পিবি, এটার সাথে আমরা এড করে দিচ্ছি সিআর
প্লাস ডিআর ইকুয়ালস টু এদিকে এএস প্লাস বিকিউ, কি এএস প্লাস বিকিউ, তারপর আমরা এড করতে পারবো সিকিউ প্লাস ডিএস। ঠিক আছে, এগুলোকে আমরা এড করে নিলাম। কারণটা হচ্ছে এড করলে আমাদের কোয়েশ্চনটা সলভ হয়ে যাবে। এপি প্লাস পিবি কি? এপি প্লাস পিবি, এপি প্লাস পিবি হচ্ছে এবি। ঠিক আছে, তারপর সিআর প্লাস ডিআর কি? সিআর প্লাস ডিআর হচ্ছে সিডি। তারপর বলো তো এই যে এএস প্লাস বিকিউ আছে, আমরা কি লিখতে পারবো না এএস প্লাস ডিএস? এএস প্লাস ডিএস প্লাস বিকিউ প্লাস সিকিউ লিখতে পারবো। এটা কি সিকিউ, ঠিক আছে, এটা ব্র্যাকেট সিকিউ বিকিউ প্লাস সিকিউ লিখতে পারবো। এবার এএস প্লাস ডিএস কি? এএস এর সাথে যদি আমি ডিএস যুক্ত করি তাহলে এডি চলে আসবে, প্লাস বিকিউ এর সাথে যদি সিকিউ যুক্ত করি তাহলে কি চলে আসবে? বিসি চলে আসবে। এবার আমাকে একটা জিনিস বলো, এবি প্লাস সিডি ইকুয়ালস টু তুমি কি পেলে? এবি প্লাস সিডি ইকুয়ালস টু পেলে এবি প্লাস সিডি ইকুয়ালস টু এডি প্লাস বিসি। এবার যাদের উপরের পার্টটা লেখা হয়ে গেছে তারা তো ভালো কথা, আর যারা লিখুনি এখনো তোমরা কি করো এই পার্টটাকে লিখে নাও। আমি মুছে ফেলেছি, ভিডিওটিকে পজ করে আগে গিয়ে বা রিমাইন্ড করে দেখে নাও। দেখো লাস্ট কনসেপ্ট বাকি আছে, শুধু হয়ে যাবে কি এবি প্লাস সিডি ইকুয়ালস টু আমরা পেলাম কি? পেলাম এডি প্লাস এবি প্লাস সিডি ইকুয়ালস টু আমরা কি পেলাম বলো তো? এবি প্লাস সিডি ইকুয়ালস টু পেলাম এডি প্লাস বিসি। ঠিক আছে, এডি প্লাস বিসি। এবার একটা সামান্তরিকের কি হয়? বিপরীত বাহুগুলো সমান হয়, মানে এবি এর সাথে কি সমান হবে? সিডি সমান হবে। মানে আমি চাইলে এবি প্লাস এবি লিখতে পারবো, আর এখানে এডি আর এডি আর সিবি যেহেতু সমান তাহলে আমরা কি লিখতে পারবো বলতো? এডি প্লাস এডি লিখতে পারবো। কেন? কারণটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, মানে এবি এর সাথে কে সমান? সিডি সমান, এবং এডি এর সাথে কে সমান? বিসি সমান। কারণটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু এরা। সামান্তরিকের কি? বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু দুটো কি হয়? সমান হয়। তার জন্য আমরা বলতে পারবো যে এবির সাথে কে সমান? এবির সাথে ডিসি সমান এবং এডির সাথে বিসি সমান। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এবি প্লাস এবি কি? 2ab, আর এডি প্লাস এডি কি? 2ad। মানে কি 2a 2a ক্যান্সেল, থাকবে এবি ইকুয়ালস টু এডি। এবার বলো তো এবি, কালার চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। এবির সাথে কি সমান পেয়েছো তুমি? এডি সমান পেয়েছো, বাট আমরা জানি এবির সাথে কে সমান? সিডি সমান। আর সিবির সাথে কে সমান? এডি সমান। কিন্তু এবার কি পেলে? এটার সাথে এটা সমান, তার মানে এটা 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 সবগুলো সমান। তার মানে আমরা কি বলতে পারবো? সুতরাং এবি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি। ঠিক আছে, সবগুলো সমান। যদি একটা চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায় তাকে আমরা কি বলি? রম্বস বলি। মানে আমরা বলতে পারবো কি? কি বলতে পারবো বলতো? সুতরাং এ বি সি ডি হলো একটি কি? রম্বস। ঠিক আছে, রম্বস। এ বি সি ডি কি? একটি রম্বস। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এই কোয়েশ্চনটা কিভাবে সলভ করতে হয়। স্ক্রিনশট নিয়ে নাও। বারবার বলছি স্ক্রিনশট না, তোমরা এখানেই বসে ঘরে বসেই খাতায় কলমে লিখে নাও, তাড়াতাড়ি ভিডিওটিকে পজ করে লিখে নাও। যদি আমি অনেক জায়গায় মুছে ফেলেছি তোমরা চাইলে একটু ব্যাক করে করে রিওয়াইন্ড করে করে মানে 10 সেকেন্ড 5 সেকেন্ড পিছনে গিয়ে এটাকে তুলে নাও। ঠিক আছে, এতটুকুই কনসেপ্ট ছিল আমাদের এই কোয়েশ্চনের জন্য। কোয়েশ্চনটা কি বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করে বলবে। ঠিক আছে, আর ভিডিও যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের সাথে তো শেয়ার করবেই, কারণ ওদেরও তো প্রয়োজন। ঠিক আছে, কেন যেগুলো ফ্রিতে দেওয়া যাচ্ছে সেগুলো তুমি ফ্রিতে নাও না কেন? লিক হয়ে যায়। শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে লাভ নেই। যখন কোর্স থাকবে, ভালো কোর্স থাকবে, তখন তুমি কিনবে, পড়বে। ঠিক আছে, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকে পরিসীমিত করে একটি ত্রিভুজ এবিসি, ঠিক আছে, অঙ্কন করা হলো, যার স্পর্শবিন্দু ডি বিসি কে বিডি এবং ডিসি দুই ভাগে বিভক্ত করে। দেখো কি বলেছে, যে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকে পরিমিত করে একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো, যাতে স্পর্শবিন্দু ডি কি করে? এই যে বিসি বাহুটা আছে না, এই যে বিসি বাহুটা আছে, এই বিসি বাহুকে এই ডি বিন্দু কি করে? এইভাবে ছেদ করে।
ঠিক আছে, 2 ভাগে বিভক্ত করে, সমান 2 ভাগে বলিনি কিন্তু, সমান 2 ভাগে বললে আলাদা বিষয়। কি করেছে যে এই যে এবিসি ত্রিভুজ আছে, ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আছে, আর এই বৃত্ত, এই যে বৃত্তে যে এই ব্যাসার্ধটা আছে, সে কি করেছে এই ত্রিভুজের বাহুটিকে ভাগ করে। কিভাবে ভাগ করে? এদিকে 6 সেন্টিমিটার থাকে, এদিকে 8 সেন্টিমিটার থাকে। তার মানে ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য কি বলতো? 14 সেন্টিমিটার। ঠিক আছে, 14 সেন্টিমিটার। এটা হবে 8 সেন্টিমিটার, এটা হবে 6 সেন্টিমিটার। বলছে এবি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। কি করব? এবি এবি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের। এবার আমরা কি করব? আমরা এগুলোকে কানেক্ট করে দেব। ওর সাথে, কার সাথে? ওর সাথে এ কে কানেক্ট করব, ওর সাথে এ কে কানেক্ট করব, ওর সাথে সি কে কানেক্ট করব এবং ওর সাথে বি কে কানেক্ট করব। তাছাড়া আমরা এখানে এটা কানেক্ট করব, এটাকেও কানেক্ট করব। ঠিক আছে, লিখে নেই, সুন্দরভাবে লিখে নেই, তাহলে বুঝতে পারবে কিভাবে আমরা করব। দেখো, আমরা কি করছি? প্রথমে এখানে একটা বিন্দু নিয়ে নেই, পি বিন্দু, এখানে নিয়ে নেই একটা কিউ বিন্দু। ঠিক আছে, আমরা ওপি যুক্ত করি, ও কিউ যুক্ত করি। ঠিক আছে, আর এও যুক্ত করি। তাছাড়া আমরা সিও যুক্ত করি এবং বিও যুক্ত করি। তাহলে লিখে নাও, ধরি এবি বাহু বৃত্তটিকে বৃত্তটিকে কিউ বিন্দুতে স্পর্শ করে। কি বিন্দুতে স্পর্শ করে? কিউ বিন্দুতে স্পর্শ করে, কিউ বিন্দুতে স্পর্শ করে এবং এসি বাহু বৃত্তটিকে পি বিন্দুতে স্পর্শ করে। আমরা কি করি? ও কমা পি, ও কমা কিউ এবং ও কমা এ, ও কমা সি, ও কমা বি যুক্ত করি। ঠিক আছে, এগুলো আমাদের ইনফরমেশন লিখতে হবে তোমাকে। যুক্ত করি, বুঝতে পেরেছো? যুক্ত করি। এবার আমাকে একটা জিনিস বলো, যদি আমরা এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আমরা এটার ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এই সবগুলো দৈর্ঘ্য সমান হবে। এবার এটাকে আমরা কিভাবে বের করব? এবার একটা জিনিস আমাকে বলো, এটা যদি 6 সেন্টিমিটার হয়, 6 সেন্টিমিটার হয়, তাহলে এটা কি কত সেন্টিমিটার হবে? 6 সেন্টিমিটার হবে, কারণ বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। তাহলে এটা কি হয়ে যাবে? 6 সেন্টিমিটার। এটা যদি 8 সেন্টিমিটার হয়, তার মানে এটাও কি হবে? 8 সেন্টিমিটার হবে। তো আমাদের কাছে এই লেন্থটা মিসিং, ওটাকে আমরা ধরে নিই x, তাহলে এটাও x হবে। ঠিক আছে, এটাও x হয়ে যাবে। এবার দেখো, আমাদের ওডি, ওডি বলতে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ওরা দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার, বলতে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধগুলো 4 সেন্টিমিটার। তার মানে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এবার আমরা কি করব? এটা করতে হলে আমাদের কিছু জিনিস ক্লাস 9 এরও ইউজ করতে হবে। এবার দেখো কিভাবে করি আমরা। এই ইনফরমেশন গুলো লিখে নাও, কারণ অনেকটা জায়গা লাগবে। আমি এগুলো মুছে ফেলছি। ঠিক আছে, তাড়াতাড়ি ইনফরমেশন গুলো লিখে নাও। আমি মুছে ফেলছি। ঠিক আছে, ভিডিওকে পজ করে তোমরা একটু পিছনে গিয়ে পজ করে লিখে নাও। দেখো, আমরা ধরে নিয়েছি যে এপি এপি ইকুয়ালস টু এ কিউ ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার। ঠিক আছে, এপি এবং এপি, সরি, এপি এবং এ কিউ এক্স সেন্টিমিটার ধরে নিয়েছি। এবার বলো তো, আমরা কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল হেরনের সূত্র ইউজ করে, বলো তো? পারবো। তার জন্য আমাদের কি চাই বলতো? সবটি বাহুর দৈর্ঘ্য চাই। মানে এসির বাহুর দৈর্ঘ্য কি, সিবির দৈর্ঘ্য কি, এবির দৈর্ঘ্য কি। এবার বলতো এসির দৈর্ঘ্য কি হবে? এসি কি হবে? এসি হচ্ছে আমার এপি প্লাস পিসি, মানে এক্স প্লাস 6 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর বলতো এবির দৈর্ঘ্য কি হবে? এবির দৈর্ঘ্য হবে এ কিউ প্লাস কিউবি, মানে এক্স প্লাস 8 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর বলতো বিসি দৈর্ঘ্য কি? বিসি দৈর্ঘ্য হচ্ছে 6 প্লাস 8, 6 প্লাস 8 মানে 14 সেন্টিমিটার। তাহলে তার কি দরকার? আমাদের অর্ধ পরিসীমা দরকার, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা কি হবে তা বের করতে হবে আমাদের। অর্ধ পরিসীমা মানে এস। ঠিক আছে, আমি সাইডে এস লিখে দিচ্ছি, তাতে আমাদের ফর্মুলাগুলো ইউজ করতে সুবিধা হয়। মানে এক্স প্লাস সিক্স, এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস 8 প্লাস 14 বাই 2 অর্ধ পরিসীমা।
ঠিক আছে, 6 আর 8 যোগ করলে 14, x প্লাস x, ঠিক আছে, কি হবে 2x, এই 6 প্লাস 8 14, 14 প্লাস 14 28, 28 বাই 2, 2 কমন নিয়ে নাও, থাকবে কি x প্লাস 14 বাই 2, 2 এ 2 ক্যান্সেল, থাকবে কি x প্লাস 14 সেন্টিমিটার। এটা কি আমাদের অর্ধ পরিসীমা। আমরা লিখে দেই x প্লাস 14টা হচ্ছে আমাদের কি s, x প্লাস 14টা কি আমাদের s। এবার ক্ষেত্রফল কি, হেরনের সূত্র অনুসারে ক্ষেত্রফল কি হয়, হেরনের সূত্র অনুসারে, সূত্রানুযায়ী ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হবে বলতো, আমরা জানি রুট ওভার অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। সেখানে a b c কি, a b c হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য a b c হয় এবং তার অর্ধ পরিসীমা যদি s হয়, তাহলে তার ক্ষেত্রফল কি হয়, এই ফর্মুলাতে বসালেই হয়ে যায়। ঠিক আছে, এবার বলতো s কি, s হচ্ছে আমাদের x প্লাস 14 ইন্টু s হচ্ছে x প্লাস 14, তার থেকে আমরা কি মাইনাস করব, a বলতে যে কোনো একটা সাইড নিয়ে নেই, x প্লাস 6 নিয়ে নেই, x প্লাস 6 থেকে মাইনাস করতে হবে, তারপর s মাইনাস b, তারপর হচ্ছে x হচ্ছে আমার x প্লাস 14, তাতে মাইনাস করব অন্য একটা সাইড, ধরে নাও x প্লাস 8, x প্লাস 8 এটাকে মাইনাস করতে হবে, তারপর s হচ্ছে আমার x প্লাস 14, তার থেকে মাইনাস করব কি 14। বুঝতে পেরেছো? এবার বাকি পার্টগুলো আমি উপরে করছি, কারণ না এখানে করা যাবে। দেখো কি হচ্ছে, x প্লাস 14 ইন্টু, এখান থেকে মাইনাস ডাইরেক্ট করি, x থেকে x মাইনাস হবে, কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, 14 থেকে 6 মাইনাস করে কি হবে, 8 আসবে, ঠিক আছে 8, তারপর ইনটু x এর সাথে x মাইনাস হয়ে যাবে, চলে যাবে, 14 থেকে 8 মাইনাস করব, তাহলে কি আসবে 6 চলে আসবে, তারপর 14 এর সাথে 14 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি x থাকবে। বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? এতগুলো বুঝতে পেরেছো? এতটুকু বুঝতে পারলেই হলো। এবার বাকি পার্ট এখানে করব। এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে পজ করে তাড়াতাড়ি এই পার্টটাকে তুলে নাও, কারণ আমি এই জায়গাটা মুছে ফেলবো এখন, কারণ আমার প্রচুর জায়গার প্রয়োজন হবে, বলেছিলাম প্রচুর জায়গার প্রয়োজন হবে, তাহলে আমি মুছে ফেলছি। এবার দেখো কি আছে আমাদের এখানে, রুট ওভার অফ x প্লাস 14 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু, আছে এই যে 8 আর 6 আছে, তাদের মধ্যে কি কিছু ফ্যাক্টর বের করতে পারবো আমরা কমন, x প্লাস 14 ইন্টু এক্স ইন্টু 6 কে লেখা যায় 3 ইন্টু 2 আর 8 কে লেখা যায় 4 ইন্টু 2, তার মানে ইয়েস, এখান থেকে এক জোড়া বেরিয়ে আসবে, এখান থেকে এক জোড়া বেরিয়ে আসবে, মানে 2 ইন্টু 2 ইন্টু স্কোয়ার রুট অফ x প্লাস 14 ইন্টু এক্স ইন্টু 3, ঠিক আছে। এবার 4 ইন্টু স্কোয়ার রুট অফ 3 ইন্টু এক্স কি হবে 3x, তারপর এটাকে x সাথে ইন্টু করে দিই, 3x স্কোয়ার আসবে আর 42x আসবে। এটা কি আমাদের এরিয়া বের হলো। কার ফর্মুলা ইউজ করে বের করেছি আমরা, আমরা হেরনের ফর্মুলা ইউজ করে বের করেছি। এরিয়া কি এসেছে আমাদের বলতো, এরিয়াটা এসেছে 4 ইন্টু স্কোয়ার রুট অফ 3, আচ্ছা এভাবে ভাঙার তো প্রয়োজন নেই, এভাবে রাখলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, এভাবে রেখে দিই 3x ইন্টু এক্স প্লাস 14, পরের বার ক্যালকুলেশন করতে ইজি হবে। 3x ইন্টু এক্স প্লাস 14, এটা হচ্ছে কি আমাদের এরিয়া। আমরা কার ফর্মুলা ইউজ করে বের করেছি, হেরনের সূত্র ইউজ করে বের করেছি। এটা লিখে নাও সাইডে, ঠিক আছে। আমি একটু নিচে মুছে ফেলছি। কি বলেছি, প্রচুর জায়গা প্রয়োজন, প্রচুর জায়গা, ঠিক আছে। এবার আমরা এটার এরিয়া যদি বের করতে চাই অন্যভাবে, কিভাবে বের করতে পারি বলতো, প্রতিটা সেকশনের এই জায়গার এরিয়া, ঠিক আছে, এই জায়গার এরিয়া, তারপর এই জায়গার এরিয়া বের করতে পারি। এবার এই জায়গার যদি এরিয়া বের করতে যাই আমরা, আমরা শুধু একটা পার্ট মানে এই ট্রায়াঙ্গেলের মানে এই ত্রিভুজটা যদি এরিয়া বের করে ফেলি, তার ডাবল হইতে হচ্ছে এই টোটালটার এরিয়া, মানে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। মানে আমরা যদি এই ত্রিভুজটার এরিয়া এভাবে বের করতে চাই, কিভাবে, আবার দেখো বোঝার চেষ্টা করো কিভাবে করছি। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল কি হবে, ইকুয়ালস টু হাফ ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রে, দেখো হাফ ইন্টু কেন বলে দিয়েছি, আমরা চাইলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। দেখো অনেকভাবে করা যায় জিনিসটা, অনেকভাবে, আমি ইজিতে করে দিচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল করে দিলে হয়ে যাবে। এবার এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, ভূমি ইন্টু উচ্চতা দিয়ে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো ত্রিভুজ হাফ ইন্টু, আচ্ছা এইভাবে সুন্দর করে লিখে ফেলি, ত্রিভুজ
ত্রিভুজ এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কিউ পি, বুঝতে পারছো? ঠিক আছে, এটা হচ্ছে ও, মাঝে এই বিন্দুটা হচ্ছে ও। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল প্লাস, প্লাস কি বলতো? প্লাস হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দিই, ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এবার এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার এওসি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এওসি ত্রিভুজ যে আছে আমাদের, এওসি ত্রিভুজ, এত এটা একদম নষ্ট করে দিচ্ছি। এওসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে আমার ভূমি, এটা যদি আমার উচ্চতা ভাবি তাহলেই হয়ে যাবে। তাহলে ভূমি হচ্ছে আমার এসি আর উচ্চতা হচ্ছে ওপি, এসি ইনটু ওপি, ঠিক আছে, প্লাস হাফ ইনটু বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে হবে? বিওসি বলতে ভূমি হচ্ছে আমার 6 প্লাস 8 মানে 14, মানে আমি লিখে নিই বিসি ইনটু ওডি, ঠিক আছে, ওডি প্লাস এওবি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এবি ইনটু হাফ ইনটু এবি ইনটু ও কিউ, ঠিক আছে, ও কিউ। এবার আমাকে বলো, হাফ কমন আছে সবটির মধ্যে, তাহলে হাফ কমন নিয়ে নিই, এসি ইনটু ওপি প্লাস বিসি ইনটু ওডি প্লাস কি বলতো এবি ইনটু কি ওডি প্লাস এবি ইনটু ও কিউ, ঠিক আছে। এবার হাফ ইনটু এসির ভ্যালু কি? এসির ভ্যালু হচ্ছে এক্স প্লাস 6, এক্স প্লাস 6, ঠিক আছে, এসির ভ্যালু কি? এক্স প্লাস 6 ইনটু ওপি কি 4 প্লাস বিসির ভ্যালু কি 14 ইনটু 4 প্লাস এবির ভ্যালু কি? এক্স প্লাস 8 ইনটু 4, বুঝতে পেরেছো? এসি কি? এসিটা হচ্ছে আমার এই টোটাল পার্টটা, এক্স প্লাস এখানে 6 সেন্টিমিটার আসলো, এক্স প্লাস 6 মানে এক্স প্লাস 6, এবিটা কি? এক্স প্লাস 8, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার চাইলে আমরা 4 ও কমন নিতে পারবো, দেখো সবটির মধ্যে 4 আছে, তাহলে হাফ ইনটু 4 কমন নিয়ে নেই, থাকবে কি এখানে এক্স প্লাস 6 প্লাস 14 প্লাস এক্স প্লাস 8, এগুলো থাকবে। এবার এটা ক্যান্সেল করলে কি আসবে? 2 আসবে। এবার এগুলোকে এড করে দাও, x প্লাস x2x, 6 প্লাস 8 14, 14 প্লাস 14 কি 28, মানে এখানে রেজাল্ট কি আসবে বলো তো? 2 ইনটু 2x প্লাস 28, বুঝতে পেরেছো? 2x, 2 ইনটু 2x প্লাস 28, এটা কি হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল। আমরা যে এভাবে পার্ট পার্ট করে ক্ষেত্রফল বের করলাম তা বেরিয়ে এলো। এবার এই যে ক্ষেত্রফলটা আর আমাদের আগে বের করা ক্ষেত্রফল তো সমান হবে, কারণ একই ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এটাকে লিখে নাও, আমি এই পার্টটা মুছে ফেলছি, কারণ কি বলো তো, কমেন্ট করে বলো কি কি প্রয়োজন এখন, ঠিক আছে। তার মানে অ্যাকর্ডিং টু কোয়েকশন আমরা কি বলতে পারবো? 4 ইনটু 3 ইনটু এক্স প্লাস 14 ইকুয়ালস টু আমরা বলতে পারবো 2 ইনটু 2x প্লাস 28। চাইলে আমরা কি করতে পারবো? 4 ইনটু 3x প্লাস এক্স প্লাস 14 ইকুয়ালস টু, এখান থেকে 2 কমন নিলে কি হবে? এখানে 4 চলে আসবে, এখানে x প্লাস 14 চলে আসবে। তুমি চাইলে এই 4 এই 4 ক্যান্সেল করতে পারবে, কি হবে? স্কয়ার রুট অফ 3x ইনটু x প্লাস 14 ইকুয়ালস টু কি আসবে? x প্লাস 14। এবার আমরা কি করব? এটাকে সলভ করে x এর ভ্যালু বের করব। যদি আমরা x এর ভ্যালু বের করে নেই, তখনই তো আমরা AC এবং AB এর লেন্থ বের করতে পারবো, কারণ আমাদের x আননোন, এটাকে আমাদের বের করতে হবে। দেখেছো কিভাবে করতে হয় কোয়েশনটা? এবার বোথ সাইডে যদি স্কয়ার করি তাহলে এইখানে স্কয়ার রুট চলে যাবে, থাকবে কি 3x প্লাস x প্লাস 14, ওইদিকে স্কয়ার করলে কি আসবে? x প্লাস 14 হোল স্কয়ার। তো আমরা কি করতে পারি? আমরা ওইটাকে এদিকে আনতে পারি, ওইটাকে ওইদিকে নিতে পারি। আচ্ছা এক কাজ করি, আমরা হোল স্কয়ার থেকে ওইটাকে মাইনাস করে দিই, 3x ইনটু x প্লাস 14 ইকুয়ালস টু 0, মানে ওইটাকে ওই পার্টে নিয়ে নিয়েছি এবং টোটালটাকে এইদিকে লিখে ফেলেছি। বুঝতে সুবিধা হয়েছে? কি করেছি? ওইটাকে ওইদিকে রেখে দিয়েছি আর ওইটাকে মাইনাস করে ওইদিকে নিয়েছি, কিন্তু যা জিনিসটা হয়েছে তাকে একবারে আমরা ওইদিকে নিয়ে এসেছি, তারপর ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে x প্লাস 14 হোল স্কয়ার আছে, এখানে x প্লাস 14 আছে, তাইলে আমরা x প্লাস 14 কমন নিতে পারবো, থাকবে কি এখানে x প্লাস 14, এখানে থাকবে কি মাইনাস 3x, ঠিক আছে, ইকুয়ালস টু কি 0। এবার বলো তো কি লিখতে পারবো? x প্লাস 14 ইনটু
মাইনাস, আচ্ছা 14 মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস 3x, এখানে কি আসবে মাইনাস 2x ইকুয়ালস টু 0। এবার আমরা সমাধান কিভাবে করবো বলো তো, হয় অথবা দিয়ে, ঠিক আছে? কিভাবে বুঝতে পেরেছো এই জায়গাটা কিভাবে হলো? এখানে x প্লাস 14 হোল স্কয়ার আছে, এখানে x প্লাস 14 আছে, তার মানে কি আমরা একটা কমন নিতে পারবো, তাহলে x প্লাস 14 কমন নিয়ে নিলাম, থাকলো কি এখানে, এখানে থাকলো x প্লাস 14 একটা, আর এখানে থাকলো মাইনাস 3x। তারপর এখানে x প্লাস 14 কে x প্লাস 14 এর জায়গাতে রইলো, তারপর আমরা কি করলাম 14 তো পজিটিভ থাকে, পজিটিভ এর সামনে নিলাম, তারপর মাইনাস 3x থেকে x কমালাম, তাহলে মাইনাস 2x আসবে। এবার বলতে পারি আমরা হয় x প্লাস 14 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু কি আসবে মাইনাস 14, আর হয় পরে অথবা কি 14 মাইনাস 2x ইকুয়ালস টু 0, তার মানে 14 ইকুয়ালস টু 2x, তার মানে x ইকুয়ালস টু কি আসবে বলো তো 14 বাই 2 মানে 7 চলে আসবে। এই ভ্যালুটাকে আমরা নিতে পারবো? পারবো না, কারণটা হচ্ছে কখনো বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয় না, যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? সুতরাং সুতরাং কি বলতে পারবো বলতো, সুতরাং x ইকুয়ালস টু কি 14, যদি x এর ভ্যালু 14 চলে আসে, তার মানে ac কি আসবে বলতো, ac ইকুয়ালস টু 4, সরি x ইকুয়ালস টু 7 চলে এসেছে, সরি x ইকুয়ালস টু 7, তাহলে ac কি আসবে বলতো x প্লাস 6 মানে 7 প্লাস 6 কি আসবে বলতো 13, আর ab হচ্ছে x প্লাস 8 মানে 7 প্লাস 8 15 সেন্টিমিটার সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের আনসার, এই পার্টটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো হলো? আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটিকে বারবার দেখো যদি বুঝতে না পারো, এবং কমেন্ট করে বলো যে স্যার এই জায়গাতে যদি এভাবে বলতেন তাহলে ভালো হতো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর পড়াশোনা যখনই করবে অনলাইনে ক্লাস করবে, খাতা কলম নিয়ে বসবে, কারণ যদি ভাবো যে একবার দেখে নিই তারপর করবো, তাহলে হবে না। ঠিক আছে, দেখি আর কিছু আছে কিনা, আশা করি এটাই লাস্ট, কারণ এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাই অনেক মার্কে 4 মার্কে দিয়ে দেয় এই কোয়েশ্চনটা। আর তাছাড়া তোমাদের থিওরাম দিয়ে থাকে, এবং তোমাদের বলছি যে তোমাদের যে এক্সাম্পলস আছে না, বইয়ের এক্সাম্পলস, সেগুলো করবে, কারণ ওইখান থেকেও কোয়েশ্চন দেয়, এক্সাম্পলস এর কোয়েশ্চন দেয়, এবং এগুলো তো ইম্পর্টেন্ট কোয়েশ্চন ছিল, এখান থেকেও কোয়েশ্চন দেয় এক্সামে, বাট এক্সাম্পলস থেকেও দিয়ে দেয় অনেকবার। তাই তোমরা এগুলো তো দেখলে, এক্সাম্পলও দেখবে, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট আছে বা ছিল সেগুলো আমরা করিয়ে দিয়েছি, এবং বাকিগুলো তোমরা বাড়িতেও করতে পারবে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। থিওরামগুলো আসবে, থিওরামগুলো কিভাবে করতে হয় দেখে নাও, এবং ভালো করে বাড়িতে পড়াশোনা করো, চ্যাপ্টারটা একদম 100% এখান থেকে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন হয়ে গেল, মানে কিছু বলে দিয়েছি। প্রমাণ করো যে একটি বৃত্ত পরিসীমিত চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যোগফল বৃত্তের কেন্দ্রের স্পর্শকৃত কোণের যোগফলের সমান। তো দেখো এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, কি বলেছে, প্রমাণ করো যে একটি বৃত্তের পরিসীমিত চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর যোগফল বৃত্তের কেন্দ্রের স্পর্শকৃত কোণের যোগফলের সমান। কোন কখনো বাহুর দৈর্ঘ্যের সমান হয় না, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চনটা তোমাদের বইয়েরই কোয়েশ্চন। কোয়েশ্চনটা কি তোমরা বই খুলে দেখে নাও, একদম ইজি, বাড়িতে চেষ্টা করো, যদি না পারো কমেন্ট করো বলতে স্যার এই কোয়েশ্চনটা বুঝিনি। আমরা অ্যাকচুয়ালি ডাউট সেশন রাখি আমাদের এখানে, তো যদি দেখি যে কোয়েশ্চনের এই কোয়েশ্চন রিলেটেড কনসেপ্টের মানে কোয়েরি থাকে তোমাদের কমেন্টে, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো পার্টিকুলারলি এই কোয়েশ্চন দিয়ে। আর যদি আর ভালো ভালো কোয়েশ্চন পাই যেগুলো তোমাদের বোর্ডে আসতে পারে, সেগুলো দিয়ে বানিয়ে দেবো, ঠিক আছে? তো এই কোয়েশ্চনটা বাড়িতে তোমরা দেখবে, এটার ভুল আছে, ঠিক আছে? তো থ্যাংক ইউ তোমাদের, আজকে এই চ্যাপ্টারটা সমাপ্ত হয়ে গেছে। তোমরা বাড়িতে চ্যাপ্টারটা ভালো করে পড়ো, এক্সাম্পলস দেখো, এবং এই ভিডিওটাকে দেখো, এবং ওই যে কোয়েশ্চনটা বললাম সেটাকেও তোমরা বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো, যদি না পারো কমেন্ট করে বলবে, তখনই তো আমি আনসার তোমাদের দিতে পারবো। ঠিক আছে, শুক্রিয়া, ভালো থাকো।